ঢাকা বিশ্ববিদ্যালয় গেটের ভিতর দিয়ে সবাই নামি দামি পোশাক পরে ঢুকছে, শুধু একজন বাদে। কারণ সে পরেছে ফুটপাত থেকে কেনা একটি টি শার্ট আর একটা প্যান্ট, মাথায় চিপচিপ করে তেল দেওয়া। আজকে কলেজে তার প্রথম দিন। কলেজে ঢুকতেই সবাই তাকে এমন ভাবে দেখছে যে মনে হচ্ছে কোনো অন্য গ্রহের প্রাণী। লাগবেই না কেন বলুন? সে তো সবার মতো দামি পোশাক পরে নাই। তাকে দেখতে একেবারে খ্যাত লাগতেছে। সে এদিক সেদিক না তাকিয়ে সোজা ক্লাসে চলে গেল। তারপর সে সবার পিছনে ছিটে গিয়ে বসে পড়ে। তার কোনো বন্ধু বান্ধব হয়নি এখনো। কিভাবে হবে? সে তো গরিব, কিন্তু সে দেখতে খুবই সুন্দর, যে কেউ ক্রাশ খাবে। তারপর তাদের ক্লাসে স্যার প্রবেশ করেন। আপনারা হয়তো ভাবছেন যে এখনো নায়ক নায়িকার পরিচয় দিচ্ছি না কেন? পরিচয় জানতে পাশেই থাকুন। স্যার সবার পরিচয় জানতে শুরু করেছেন। তখন একটা মেয়ে দরজায় দাঁড়িয়ে বলল, মে আই কাম ইন স্যার? Yes, come in. Why you are late to come class? সরি স্যার। Okay. ভিতরে এসে গিয়ে নিজের সিটে বসে তারপর মেয়েটির সামনের বেঞ্চে বসলো। স্যার আবার পরিচয় পর্ব শুরু করলেন। একে একে সবার নাম ঠিকানা জানতে শুরু করলেন। তারপর মেয়েটার কাছে তার পরিচয় জানতে চাইলেন। তখন মেয়েটা বলল, আমার নাম সুরাইয়া আক্তার নিধি। বাবার নাম আজমল হোসেন, তিনি এই শহরের বিশিষ্ট ব্যবসায়ীদের মধ্যে একজন। আর মায়ের নাম আয়েশা বেগম, তিনি গৃহিণী। ইনি হলেন আমার গল্পের নায়িকা সুরাইয়া আক্তার নিধি। সবার পরিচয় পর্ব শেষে স্যার লাস্ট বেঞ্চে বসা ছেলেটির কাছে চলে যায় তার পরিচয় জানতে। তারপর সে বলল, আমার নাম ওমর ফারুক ফাহিম। তখন স্যার বলল, তাহলে পড়ালেখার খরচ কিভাবে চলবে? স্যার আমি কাজ করি, তাই আমার পড়ালেখার খরচের সমস্যা হবে না। তারপর স্যার বললেন, আজকে তোমাদের ক্লাস এইটুকুই। এই বলে স্যার চলে গেলেন। তারপর একটা ছেলে আমার সাথে বন্ধুত্ব করতে, ছেলেটির নাম হলো সিয়াম। তারপর সিয়াম আমাকে তার আরো দুই বন্ধুর সাথে পরিচয় করিয়ে দেয়। তাদের একজনের নাম সুমন, আরেকজনের নাম সিয়াম। তারা তিনজন মধ্যবিত্ত পরিবারের সন্তান। তারপর ক্লাস শেষ করে বাসার উদ্দেশ্যে চলে আসি। সিয়ামরাও আমার সাথে আসে আমাকে এগিয়ে দেওয়ার জন্য। আমি আমার বাসার গলি পর্যন্ত তাদের সাথে আসি। তারপর বলি, এখন আমি যেতে পারবো, সামনেই আমার বাসা। এখন তোরা তোদের বাসায় চলে যা, কালকে এখানেই দেখা হবে। ভাবছেন বন্ধুত্ব হলো কিছু ঘন্টা, আর এখন থেকেই তুই বলি? আমি বলতে চাইনি, সিয়াম কড়া ভাবে বলেছে, তাই বলেছি। তারপর বাসায় গিয়ে ফ্রেশ হয়ে নিলাম, পরে কিছু খেয়ে নিলাম। মা এসে বললেন, বাবা তুই কেন এভাবে চলাফেরা করিস? তোর কিসের অভাব? টাকা, গাড়ি, বাড়ি সব আছে তোর। বাবা আমি বলি কি, তোর বাবার বয়স হয়েছে, এখন তুই লেখাপড়ার পাশাপাশি অফিসও সামলা। আমার এভাবেই চলাফেরা করতে ভালো লাগে। যেদিন সময় হবে সেদিন আমি না হয় তোমাদের ইচ্ছে মতো চলবো। তোমরা আমাকে যেভাবে দেখতে চেয়েছো সেভাবেই। আর আমি পড়ালেখা শেষ করার পর অফিস জয়েন করব। করার আগে আমি বাবাকে অবশ্যই জানাবো। তারপর চলে গেলাম একটু বিশ্রাম নিতে, কিন্তু ঘুম আসছে না। কারণ জানতে হলে ফ্ল্যাশব্যাকে যেতে হবে। কালকের ক্লাসে যে মেয়েটি আসছিল তাকে দেখে আমি ক্রাশ খাই, বলতে গেলে প্রেমে পড়ে যাই। তাই সারাক্ষণ তার কথা মাথায় ঘুরপাক খাচ্ছে, যার ফলে ঘুম আসছে না। পরের দিন সকালে দেখি বাসার সামনে নতুন গাড়ি। প্রথমে মনে করেছিলাম বাবা নিজের জন্য হয়তো কিনেছেন। তারপর হঠাৎই বাবা এসে বললেন যে গাড়িটা নাকি আমার জন্য কিনেছে। আমি বললাম, বাবা কিছু মনে করবেন না, আমি এখন এই গাড়ি নিতে পারবো না, সময় হলেই আমি এই গাড়ি নেব। তাই আমি এখন যেরকম আছি সেরকমই থাকতে চাই। বাবাও আর কিছু বললেন না, শুধু বললেন, তোর যখন মনে চায় তখন ইংলিশ, এইসব তো তোরই। তারপর আমি রুমে গিয়ে ফ্রেশ হয়ে কলেজের জন্য রেডি হয়ে নেই। কিছু হালকা নাস্তা করে বের হয়ে যাই। রাস্তার মোড়ে গিয়ে দেখি সিয়াম, সুমন
সিয়াম দাঁড়িয়ে আছে। তারপর তাদের সাথে কথা বলতে বলতে ভার্সিটিতে চলে আসি। আসার পথে দেখি একটা মেয়ে একজন রিক্সা চালকের সাথে খারাপ আচরণ করছে। তারপর আমরা সেখানে গিয়ে জানতে পারি নিধি রিক্সা চালকের রিক্সা সহ তার গাড়ি দিয়ে ধাক্কা মারে এবং লোকটার উপর চেঁচামেচি শুরু করে। এক পর্যায়ে নিধি লোকটাকে তার চিকিৎসার টাকা দেওয়ার বদলে ওনাকে চড় মারতে যায়। আমার খুব রাগ উঠে যায়। তখন আমি নিধিকে ঠাস 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 করে 3 থেকে 4টা চড় মারি। তারপর বলি, নিজে দোষ করে গরিব মানুষের উপর চাপাচ্ছেন কেন? নিধি সেখান থেকে রাগে ফুঁসতে ফুঁসতে চলে যায়। আমরাও আমাদের মতো ভার্সিটিতে চলে যাই। গিয়ে দেখি পুলিশ দাঁড়িয়ে আছে। আমি ঢোকার সাথে সাথেই আমাকে অ্যারেস্ট করে। তখন নিধি এসে বলে, ছোট লোকের বাচ্চা, তোর সাহস কি করে হয় আমার গায়ে হাত তোলার? যা এখন জেলের হাওয়া খা। আমি কিছু বললাম না, শুধু মুচকি একটা হাসি দিলাম। দিয়ে সেখান থেকে পুলিশের সাথে চলে যাই। আর যাওয়ার সময় সিয়ামকে একটা নাম্বার দিলাম আর আমার মোবাইল দিয়ে বললাম কল করে শুধু এতটুকু বলতে যে আমাকে পুলিশ ধরে নিয়ে গেছে। এটা বলার সাথে সাথে যেন কল কেটে দেয়। তারাও সেই রকমই করলো। থানায় নেওয়ার পর আমাকে লকআপে নিয়ে যাওয়া হলো। কিছুক্ষণ পরেই কিছু গাড়ির আওয়াজ শোনা গেল। তারপর আমাকে লকআপ থেকে বের করা হলো। বের হয়ে দেখি বাবা আর দোলাভাই দাঁড়িয়ে আছে। তখন দোলাভাই বলল, শালা বাবু, তুমি ঠিক আছো তো? বাবারা যখন এসেছেন তখন পুলিশ অফিসার ছিলেন না, লাঞ্চ করতে গিয়েছিলেন। তারপর তিনি লাঞ্চ করে এসে দেখে আমি লকআপের বাইরে। তখন তিনি হাবিলদারকে বললেন, এই ছেলেটা লকআপের বাইরে কেন? বলার সাথে সাথেই তিনি পাশে তাকিয়ে দেখেন বাবা বসে আছেন। তিনি বাবাকে দেখে বললেন, স্যার আপনি এখানে? আজ আমার টানা দন্য হলো আপনার পায়ের ধুলোয়। আপনি কেন আসতে গেলেন? আমাকে ডাকতেন, আমি আপনার কাছে চলে যেতাম দেখা করার জন্য। আসতে চাইনি, কিন্তু আসতে হলো। আপনি আজকে কাকে ধরে এনেছেন? তখন অফিসার আমার দিকে তাকিয়ে হাবিলদারকে বললেন, তাকে এক্ষুনি লকআপে নিয়ে যাও। তখন বাবা অফিসারকে বললেন, আপনি জানেন আপনি কাকে লকআপে ঢোকানোর কথা বলতেছেন? ও আজকে একটা মেয়েকে অপমান করেছে। মেয়েটির বাবা আজমল সাহেব এই ছেলের নামে অভিযোগ করেছেন, তাই একে তুলে আনা হয়েছে। কারো সম্পর্কে না জেনে আপনি তাকে কিভাবে অ্যারেস্ট করেছেন? আর আপনি জানেন এই ছেলেটা কে? না স্যার। শুনুন, ও হচ্ছে ফাহিম গ্রুপের ফিউচার এমডি উমর ফারুক ফাহিম। আর যার কথা আমি সব আলোচনা ও টিভিতে বলি, কিন্তু ছবি দিয়ে না, কারণ আমার ছেলে এইসব পছন্দ করে না। সে সাধারণভাবে চলাফেরা করতে পছন্দ করে। নেক্সট টাইম যেন এই ভুল না হয়। সরি স্যার, আর কখনো এমন ভুল হবে না। এবারের মতো ক্ষমা করবেন। তারপর আমরা সেখান থেকে বাসায় চলে আসি। বাসায় এসে ফ্রেশ হয়ে লাঞ্চ করি সবাই একসাথে। লাঞ্চ করার সময় দেখি খাবার টেবিলে আপু বসে আছে, প্লাস সবাই। আমাকে দেখে আপু বলল, ভাই, পুলিশ তোকে মারেনি তো? তখন মা বলল, পুলিশ ওকে মারবে কেন? মা, তুমি কিছু কি জানো না? কি জানবো? আপু আমার দিকে তাকালো। আমার চোখ রাঙানো দেখে আপু বলল, মা আমি তো মজা করছিলাম, তুমি সত্যি ভেবে নিয়েছো নাকি? সবার সাথে লাঞ্চ করে রুমে গিয়ে দিলাম এক ঘুম। বিকালে সিয়ামের কলে ঘুম ভাঙে। তারপর উঠে ফ্রেশ হয়ে চলে গেলাম তাদের সাথে আড্ডা দিতে। গিয়ে দেখি তারা কি নিয়ে যেন মনে হলো আলোচনা করছে। আমি গিয়ে বললাম, কি নিয়ে এত আলোচনা হচ্ছে? আরে দেখ, সিএম বলেছে আজকে দুপুরে নাকি তোকে ফাহিম গ্রুপের এমডি গাড়িতে দেখেছে। মনে হয় থানা থেকে আসার পথে গাড়িতে দেখে ফেলেছে। যে করেই হোক ম্যানেজ করতে হবে। আরে এইসব কি বলিস? আমি এত বড় কোম্পানির মালিকের সাথে মনে হয় ভূত দেখেছিস। আমিও কতক্ষণ ধরে এই কথাটাই বলছি। তারপর এভাবেই আমরা অনেক সময় আড্ডা দিই। তারপর যে যার বাসায় চলে যাই। এভাবে কেটে যায় 4টি বছর। আজ আমাদের অনার্স ফাইনাল ইয়ারের শেষ পরীক্ষা। তাই আমরা 4 বন্ধু আগে এসে বসে আড্ডা দিচ্ছিলাম। সবার পরীক্ষার পরে কে কি করবে জানতে লাগলাম। সবার ইচ্ছা ফাহিম গ্রুপে চাকরি করার। সবার শেষে আমার পালা এলো। আমি বললাম
তেমন কিছু করব না, বাবা মা যা বলবেন তাই করব। তারপর বললাম, দোস্ত কিভাবে নিধিকে প্রপোজ করা যায় বলতো? এই কয়েক বছরে নিধিকে যে ভালোবেসে ফেলেছি। সিয়াম বলল, গোলাপ নিয়ে হাঁটু কেটে বসে প্রপোজ করবি, আর কিছু করতে হবে না। এভাবে আড্ডা দিতে দিতে এক্সামের সময় হয়ে গেল। তারপর পরীক্ষা দিতে চলে গেলাম। পরীক্ষা শেষ হওয়ার পর হাতে গোলাপ নিয়ে দাঁড়িয়ে আছি। কিছুক্ষণ পর নিধি তার বান্ধবীদের সাথে বাইরে বের হয়। তারপর আমি তার সামনে গিয়ে বললাম, নিধি, আমি তোমাকে কিছু কথা বলতে চাই। নিধি কিছুক্ষণ ভেবে তারপর বলল, আচ্ছা বলো, কি বলবে? আমি তার সামনে হাঁটু গেড়ে গোলাপ হাতে নিয়ে বললাম, যেদিন থেকে তোমাকে প্রথম দেখেছি সেদিনই তোমার উপর ফিদা হয়ে যাই। জানি না তা কখন ভালোবাসায় পরিণত হলো, তাই আজ আর না বলে থাকতে পারলাম না। আই লাভ ইউ নিধি, আই লাভ ইউ সো মাচ। ডু ইউ লাভ মি? কি ভাবছেন চরগুলো তার গালে পড়েছে? আর কারো নয়, আমার গালে পড়েছে। ছোট লোকের বাচ্চা, তোর সাহস কি করে হয় আমাকে ভালোবাসি কথা বলার? আমি ভালোবাসবো, তা আবার তোর মতন ছোট লোককে? তুই ভাবলে কি করে? আসলে দোষ তোর না, তোর বাবা মার, যে তোর মতন চরিত্রহীন ছেলেকে জন্ম দিয়ে লালন পালন করছে। এগুলো বলে নিধি সেখান থেকে চলে গেল, আর আমি মূর্তির মতো দাঁড়িয়ে চোখের জল পেয়েছি। তখন আমার বন্ধুরা এসে আমাকে সান্ত্বনা দিল। তারপর আমি তাদের সাথে কথা বলে বাসায় চলে আসি। রাতে বাবা বাসায় এসে জানালেন তার বিজনেস ক্লায়েন্ট আজমল সাহেবের মেয়েকে কোনো গরিব ছেলে প্রপোজ করেছিল, আর মেয়েটি নাকি তাকে চড় মেরেছিল। আর বললেন যে আগামী শুক্রবার ওনার মেয়ে মানে নিধির জন্মদিন, তাই আমাদের ইনভাইট করেছেন। আর বলেছেন বিশেষ করে আমাকে যেন নিয়ে যান, কারণ এখনো পর্যন্ত আমাদের বিজনেস ক্লায়েন্টরা কেউই আমাকে দেখেননি। তারপর সবার সাথে রাতের খাবার খেয়ে রুমে চলে আসি। আসার আগে বাবাকে বললাম 3টা অ্যাপয়েন্টমেন্ট লেটার বানাতে, এবং তারা আমার পার্সোনাল সেক্রেটারি হিসেবে থাকবে, আর এই ঠিকানায় পাঠিয়ে দিতে। 3 জনের ঠিকানা দিয়ে আর বললাম আমি কাল থেকে অফিসে যাব, আর আমার সিকিউরিটির জন্য 5 জন গার্ড লাগবে। এই 2 দিনের মধ্যেই যেন সেক্রেটারি প্লাস গার্ড রেডি থাকে, কারণ আর 5 দিন পর নিধির জন্মদিন। সেই দিন তাকে বিশাল সারপ্রাইজ দিব, যা সে কখনো ভুলতে পারবে না। তারপর বাবার সাথে কথা বলে গিয়ে ঘুমিয়ে পড়ি। পরের দিন সকালে ঘুম থেকে উঠে রেডি হয়ে নতুন গাড়ি নিয়ে অফিসের জন্য বেরিয়ে পড়ি। আজকে আমার প্রথম দিন অফিসে প্লাস মিটিংয়ে। রাস্তায় জ্যামে পড়ে গেলাম। তখন দেখি একটা বাচ্চা মেয়ে ফুল বিক্রি করতেছে। তারপর মেয়েটি এসে আমার গাড়ির গ্লাস ধাক্কাচ্ছে। আমি গ্লাস নামিয়ে মেয়েটির সাথে কথা বলছি। তখন দেখি আমার পাশে একটা গাড়িতে নিধি আর তার বান্ধবীরা বসে আছে। তখনই মেয়েটা বলল, স্যার একটা ফুল নেন না, আজকে একটাও বিক্রি করতে পারি নাই। কত করে ফুল? 10 টাকা স্যার একটা ফুল। আমি মেয়েটাকে 1000 টাকা দিলাম, আর নিধিকে উদ্দেশ্য করে বললাম, এখান থেকে 10টা ফুল ওই ম্যাডামকে দিয়ে আসো, আর বাকি টাকা তুমি রেখে দাও। মেয়েটি খুশি মনে চলে গেল। যখন গাড়ির গ্লাস নামাতে যাব, তখন নিধির বান্ধবীরা আমাকে দেখে ফেলে। তা দেখে আমি দ্রুত গ্লাস উঠিয়ে ফেলি। পরে আর তারা আমাকে দেখতে পারেনি, কারণ গাড়ির গ্লাস কালো ছিল, যার ফলে বাহির থেকে ভিতরে কিছু দেখা যায় না। তারপর সিগন্যাল ছেড়ে দেয়। আমি চলে আসি অফিসে। সবাই আমাকে স্বাগতম জানায়। তারপর ম্যানেজার আমাকে ক্যাবিনে নিয়ে যান এবং পরে মিটিং রুমে নিয়ে গেল। আমি মিটিংয়ে মনোযোগ দিলাম। অপরদিকে নিধির বান্ধবীরা নিধিকে বলছে, দোস্ত আমাদের পাশের গাড়িটা দেখেছিস? হ্যাঁ দেখছি, কি হয়েছে গাড়িতে? দোস্ত আমার মনে হলো ওই গাড়িতে ফাহিম ছিল। তুই কি পাগল হয়ে গেছিস? ওই ছোট লোকের কাছে এত দামি গাড়ি কোথায় থেকে আসবে? এদিকে আমি মিটিং শেষ করে কেবিনে গিয়ে বসলাম। তখন ম্যানেজার সাহেব বললেন, আজমল সাহেবের সাথে আজ আমাদের একটা মিটিং আছে,
সেখানে তার মেয়েও থাকবে। তখন আমি ম্যানেজার সাহেবকে বললাম, আপনি কল করে বাবাকে এই মিটিং করতে বলেন। আজকে আমার একটা কাজ আছে, আমি চলে যাচ্ছি। তারপর আমি বাসায় চলে আসি। এসে ফ্রেশ হয়ে লাঞ্চ করি। তারপর দিই এক ঘুম। বিকালে সিয়াম কল দিয়ে বলে এখনই দেখা করতে, কথা আছে। আমি উঠে ফ্রেশ হয়ে আড্ডাখানায় চলে যাই। গিয়ে দেখি সবাই খুব খুশি, যদিও আমি জানি। তারপরেও জিজ্ঞাসা করলাম, কি ব্যাপার, তোরা তিন বান্দর খুশিতে এভাবে লাফাইছস কেন? হ্যাঁ? তিনজন একসাথে। দোস্ত, আমাদের স্বপ্ন সত্যি হয়েছে। ফাহিম গ্রুপের নতুন এমডির সেক্রেটারি পদে আমাদের নিয়োগ করেছে, সাথে 10,000 টাকা স্যালারি অগ্রিম দিয়েছে। কাল থেকে জয়েন করতে হবে। তাহলে তো আজকে আমার ট্রিট চাই, তিনজন একসাথে বলল। চল, আজকে তোকে ট্রিট দিব। যেদিন তুই চাকরি পাবি সেদিন আমাদেরও ট্রিট দিতে হবে। কালকে আমাকে দেখলে যে কি করবি তা ভেবেই হাসি পাচ্ছে। তারপর রেস্টুরেন্টে গেলাম। ঢুকেই পড়লাম মহা বিপদে। দেখি সামনে টেবিলে দুলাভাই, আপু আর আমার কিউট ভাগ্নি বসে আছে। দুলাভাইকে এরা তিনজনেই ফাহিম গ্রুপের মালিকের মেয়ের জামাই হিসেবে চিনে। অনেক ফাংশনে বাবার সাথে দেখেছে টিভিতে। আমি ভাবছি কি করে এখান থেকে কেটে পড়বো। তখন দেখি আপু আমাকে দেখেছে, আর যখন ডাক দিবে তখন আমি ইশারায় না করি। আপু বুঝে যায়। তারপর দুলাভাইকেও বুঝিয়ে বলে। তারপর আমি ওদের থেকে ট্রিট নিয়ে মানে পেট ভরে খাওয়া দাওয়া করে বাসায় চলে আসি। এসে দেখি আপু টিভি দেখছে। তখন আপুকে বললাম, তুই এই সময় এই বাড়িতে কেন? তার আগে তুই বল, রেস্টুরেন্টে আমাদের দেখে না চেনার ভান করলি কেন? তারপর আপুকে সব বললাম। আপু শুনে হাসতে লাগলো। তখন আপুকে বললাম, এসেই যেহেতু পড়েছিস কয়েকদিন থেকে যাবি, আর নেক্সট ফ্রাইডে আমাদের একটা ইনভাইট আছে, তোকেও আমাদের সাথে যেতে হবে। না হলে তোর ছোট ভাইয়ের হবু বউকে কিভাবে দেখবি? কি, তুই করবি বিয়ে? নিশ্চয় মেয়েটা কালো। এভাবে কিছুক্ষণ আপুর সাথে ঝগড়া করে রুমে এসে ফ্রেশ হয়ে ভাগ্নির সাথে কিছুক্ষণ দুষ্টামি করলাম। তারপর রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়লাম। সকালে উঠে ফ্রেশ হয়ে অফিসে চলে গেলাম। আজকে ভাগ্নি বায়না ধরলো তাকে অফিসে নিয়ে যেতে হবে, তাই তাকেও নিয়ে এলাম। কেবিনে গিয়ে বসে কিছু কাজ করছিলাম। তখন ম্যানেজার সাহেব এসে বললেন, বাবা, তোমার জন্য যাদের সেক্রেটারি পদে নিয়োগ করা হয়েছে তারা এসে গেছে। কি ভাবছেন ম্যানেজার হয়ে আমাকে বাবা বলে ডাকলেন কেন? আসলে তিনি আমার বাবার বয়সী হবেন, তাই ওনাকে বলেছি আমাকে বাবা বলে ডাকতে। আমি ওনাকে বললাম ওদের পাঠিয়ে দিতে। তারপর তারা এসে বললেন, স্যার, আমরা ভিতরে আসতে পারি? হ্যাঁ আসুন। আর আপনাদের এত দেরি হলো কেন? সরি স্যার, রাস্তায় জ্যাম ছিল। আমি ওকে বলে ওদের দিকে তাকাতেই তারা চমকে যায়। দেখে মনে হচ্ছে আকাশ থেকে পড়েছে। তখন সিয়াম বলল, তুই এত বড় লোক আগে বলিসনি কেন? লাস্ট এক্সামের দিন কি বলেছিলাম মনে আছে? হ্যাঁ, মনে আছে। তারপর তাদের সাথে কিছুক্ষণ কথা বলে অফিসের কিছু কাজ করে বাসায় চলে আসি। এভাবেই ব্যস্ততার মধ্যে দিয়ে কেটে যায় 2 দিন। আজ শুক্রবার, নিধির জন্মদিন, তাই গিফট হিসাবে ব্র্যান্ডের নিউ কার তাকে পাঠাইছি। তারপর সবাই রেডি হলাম নিধির বাসায় যাওয়ার জন্য। এদিকে নিধি গাড়িটা দেখে নিধি তো পুরো অবাক হয়, আর তার বাবাকে বলে যে এত দামি গাড়িকে গিফট করলো। তখন তিনি বললেন, ফাহিম গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের নতুন এমডি ওমর ফারুক ফাহিম। নিধি আমার নাম শুনে মনে করার চেষ্টা করে যে সে এই নাম আগে কোথাও শুনেছে, কিন্তু মনে করতে পারছে না। তারপর তার বান্ধবীরা এসে তাকে বলল যে আজকে তোর জন্মদিনে ফাহিম গ্রুপ অফ ইন্ডাস্ট্রির নতুন এমডি ওমর ফারুক ফাহিম আসবে, আর তিনি নাকি আমাদের ভার্সিটিতে থেকে আমাদের সাথেই পড়ালেখা করেছেন। তারপর নিধি চিন্তায় পড়ে গেল, কারণ ভার্সিটিতে এত বড় লোকের ছেলে কেউই ছিল না। তাহলে সে আমাদের সাথে একই ভার্সিটিতে থেকে কিভাবে পাশ করলো, তাও আমরা তাকে দেখিনি। ও আপনাদের আরেকটা কথা বলা হয়নি, আমার ক্লাসের সাথেই আমার বাবা
আমার বিয়ে ঠিক করেছিলেন, মানে নিধির সাথে। কিন্তু নিধি তা জানে না, আর তার বাবাও আমাকে দেখেনি কোনোদিন। তাহলে কিভাবে নিধির সাথে আমার বিয়ে ঠিক হলো বুঝতেছেন না তো, তাই তো? বুঝতে হলে সাথেই থাকুন। নিধি আমাকে তার বার্থডে পার্টিতে ইনভাইট করেনি, আর সবাইকে করেছে। আমিও দাওয়াত ছাড়া যাচ্ছি না, কারণ তার বাবা আমাদের সবাইকে দাওয়াত দিয়েছে। তারপর বিকেলে বাবা আর সবাই চলে গেল। আমি সন্ধ্যায় যাব, আমার কিছু কাজ আছে, তা শেষ করে তারপর আমি বাসা থেকে বের হয়ে বন্ধুদের কল দিলাম। 15 মিনিটের ভিতরে সবাই ভার্সিটির সামনে হাজির হলো। তারপর সবাইকে সব কাজ বুঝিয়ে দিলাম, আর বললাম বাড়ির সবাইকে যেন বলে যা হচ্ছে দেখে যেতে, কোনো কথা যেন না বলে আমার বাড়ির সবাইকে। তারপর বাসায় এসে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিলাম নিধির বাসায় যাওয়ার জন্য। আমার পরনে নর্মাল একটা পাঞ্জাবি আর পায়জামা, আর কম দামি একজোড়া জুতো। তারপর নিধির বাসার উদ্দেশ্যে বের হই। গাড়ি নেইনি, রিক্সা দিয়ে ওদের বাসায় পৌঁছালাম। গেটের দারোয়ান প্রথমে ঢুকতে দেয়নি, কিছু টাকা হাতে ধরিয়ে দেওয়ার পর ভিতরে যেতে দিল। আসলে এখনকার মানুষ টাকার জন্য সব করতে পারে, নিজের পরিবারের ক্ষতি করতেও দুবার ভাববে না। তারপর ভিতরে প্রবেশ করলাম। আমার বন্ধুরা তা দেখে আমার কাছে চলে এলো। তারপর তাদের বললাম, বাবা মাকে সব বুঝিয়ে বলেছিস নাকি? হ্যাঁ। ওদের সাথে কথা বলা শেষ করার সাথে সাথে কে যেন আমার হাত ধরে টান দেয়। পিছনে ঘুরতেই সবাই থমকে যায়। আপু কিছু বলতে চেয়েছিল, আমি ইশারায় তাকে বলতে মানা করি। নিধি আমার গালে চড় মারে আর বলতে থাকে, ছোট লোক কোথাকার, তোকে এখানে কে ইনভাইট করেছে? কেউ না, আজ তোমার জন্মদিন, তাই তোমাকে শুভেচ্ছা জানাতে এসেছি। আর এটা তোমার জন্য। একটা ঘড়ি এগিয়ে দিয়ে। ঘড়িটা দামি, কিন্তু প্যাকিং সেভাবে করেছি যাতে দামি মনে হয় না। তারপর নিধি বলল, ভিখারির মতন যখন এসেই পড়েছিস, খাবার খেয়ে যাস। সরি, আমি এখানে খাবার খেতে আসিনি, এসেছিলাম তোমাকে তোমার জন্মদিনে গিফট দিয়ে শুভেচ্ছা জানাতে। জানানো হয়ে গেছে, এখন আমার ফিরে যাওয়ার পালা। তারপর আমি সেখান থেকে চলে আসি। আমার সাথে আমার বন্ধুরাও চলে আসে। সেখান থেকে বের হয়ে আমি বাবাকে কল করে বললাম যে নিধির বাবাকে বলতে যে এঙ্গেজমেন্ট কালকে কমিউনিটি সেন্টারে হবে বলে আমি কল কেটে দেই। তারপর আমি বন্ধুদের বললাম, তোরা চলে এসেছিস কেন, তোরাই এনজয় করতি। তখন সিয়াম বলল, যেখানে তোকে অপমান করে দিয়েছে সেখানে আমরা কি করে থাকি? আর এইসব করে তুই কি পাইতেছিস? অপমান ছাড়া তো আর কিছু পাচ্ছিস না। আমি বললাম, তোরা কি খাবি? আমার খুব খিদে লেগেছে। তারপর সবাই মিলে একটা রেস্টুরেন্টে ঢুকলাম। সবাই মিলে অনেক কিছু খেলাম। এদিকে বাবা নিধির বাবাকে বললেন যে আমার কিছু গুরুত্বপূর্ণ কাজ থাকায় আমি যেতে পারবো না, কাল কমিউনিটি সেন্টারে চলে আসতে। তারপর বাবা মা আপু দুলাভাইও সেখান থেকে চলে আসে। তারপর নিধির বাবা সবাইকে বললেন, লেডিস অ্যান্ড জেন্টলম্যান, অ্যাটেনশন প্লিজ। দুঃখের সাথে আপনাদের জানাচ্ছি যে ফাহিম গ্রুপের এমডি একজন জরুরি কাজের জন্য আসতে পারেনি। সবাইকে তিনি কাল কমিউনিটি সেন্টারে ইনভাইট করেছেন। আর আপনাদের যে সারপ্রাইজ এর কথা বলেছিলাম তাও কালকে দেখতে পাবেন। এখনই কেক কাটা হবে, সবাই সেখানে উপস্থিত হওয়ার জন্য আহ্বান জানানো হচ্ছে। তারপর সবাই কেক কাটার ওখানেই জড়ো হলো। পরে কাটার পর সবাই খাওয়া দাওয়া করে চলে যায়। আর এদিকে আমরা খাওয়া দাওয়া করে আড্ডা দিতে দিতে 1টা বেজে যায়। তারপর ওদের কালকে আসার কথা বলে যে যার মতো চলে যাই। বাসায় এসে রুমে গিয়ে ফ্রেশ হয়ে খাটে বসে মোবাইল টিপছিলাম। তখন মা আমার রুমে আসলো। আমি বললাম, কিছু কি বলবা? তুই আজকে ওইসব কেন করেছিস? এসবের মানে কি? আজকে আমি নিধিকে পরীক্ষা করার জন্য এই অভিনয়, আর সে এই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেনি। এর ফলাফল সে কালকে পাবে। তার ফলাফল কি? সেটা না হয় কালকেই দেখবা। তারপর মা চলে গেল, আর আমিও ঘুমিয়ে গেলাম। পরে সকালে অফিসে চলে গেলাম। অফিসে প্রচুর কাজের চাপ থাকায়
বের হতে হতে সন্ধ্যা হয়ে গেল। তারপর বাসায় এসে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিলাম। তারপর আমার গাড়ি নিয়ে বের হলাম। পিছনের গাড়িতে গার্ডরা বসে আছে। বের হওয়ার আগে হারামিগুলারে কল দিয়ে এক জায়গায় থাকতে বললাম। তারপর সেখান থেকে তাদের পিক করে কমিউনিটি সেন্টারের উদ্দেশ্যে রওনা দিলাম। সেন্টারের কাছাকাছি যেতেই বাবা কল দিয়ে জানতে চাইলেন যে কোথায় আছি। আমি বললাম যে সেন্টারের কাছাকাছি আছি, আর 5 মিনিট লাগবে। তারপর কল কেটে দেই। কিছুক্ষণ পর সেন্টারে পৌঁছে আমি অবাক হয়ে যাই। সেন্টারের গেট থেকে ভেতর পর্যন্ত রেড কার্পেট দিয়ে যাওয়ার সুন্দর রাস্তা তৈরি করা হয়েছে, তার উপরে গোলাপের পাপড়ি দেওয়া। তারপর আমি ভিতরে প্রবেশ করলাম, সাথে হারামিগুলাও আর পিছনে গার্ডরা। ভিতরে এক পা করে এগোচ্ছি, আর পাশ থেকে কয়েকজন ফুলের পাপড়ি ছিটিয়ে দিচ্ছে। আমার এই বেশ দেখে নিধি হা করে তাকিয়ে আছে। আমি ভিতরে প্রবেশ করে নিধিকে বললাম, কি ম্যাডাম হা করে আছেন কেন? মুখে মাছি ঢুকবে তো। তারপর বাবা সকল বিজনেস ক্লায়েন্টের সাথে পরিচয় করিয়ে দিলেন আর বললেন, এখন থেকে আমি এই অফিস সামলাবো। মিস্টার আজমল সাহেব আমার কাছে ক্ষমা চাইলেন কালকের জন্য। আমি বললাম, আঙ্কেল আমারই ভুল হয়েছিল, কি করব বলেন, ছোটবেলার অভ্যাস এত তাড়াতাড়ি কিভাবে যাবে। আর আমি কিছু মনে করি নাই, আপনিও এইসব ভুলে যান। তারপর বাবা মাইকে অ্যানাউন্স করলেন যে এখন আমার আর নিধির এঙ্গেজমেন্ট হবে, তাই আমাদের স্টেজে যেতে হবে। তখন নিধির দিকে তাকিয়ে দেখি সে খুব অবাক হয়েছে। তার চেহারা দেখে বেশ বোঝা যাচ্ছে। আমি তার কাছে গিয়ে বললাম, কি ম্যাডাম এখন ওই এত চমকে গেলে হবে নাকি? আপনার জন্য আরো অনেক চমক বাকি আছে তো। আপাতত স্টেজে চলুন। তারপর নিধি আমার সাথে স্টেজে গেল। তারপর আমরা একে অপরকে আংটি পরালাম। তারপর কেক কাটা হলো। সবাই একসাথে খাওয়া দাওয়া করে যে যার মতো চলে এলাম। আর বিয়ের দিন 15 দিন পর ধার্য করা হয়েছে। সেন্টার থেকে আসতে আসতে রাত 2টা বেজে গেল। আমি আমার রুমে গিয়ে ফ্রেশ হয়ে ঘুমিয়ে গেলাম, কারণ কাল অফিসে একটা জরুরি মিটিং আছে। এদিকে নিধির বান্ধবী রিয়া তাকে বলল, আমি তোকে সেদিন বলেছিলাম কিন্তু তুই শুনিসনি। আর কালকে তোর জন্মদিনের পার্টিতে কিভাবে তাকে অপমান করলি, এখনো আমার কেমন জানি লাগতেছে। আমি কি জানতাম নাকি যে হারামিটা এইরকম ছদ্মবেশ ধরে চলাফেরা করতো? এখন এইসব চিন্তা বাদ দে, আর কালকে সবকিছুর জন্য ক্ষমা চেয়ে নিবি, কেমন? সকালে ঘুম থেকে উঠে রেডি হয়ে নিলাম। তারপর রুম থেকে বের হয়ে কিছু হালকা নাস্তা করে অফিসে চলে গেলাম। গিয়ে নিজের কেবিনে বসার সাথে সাথে আমার ফোনে আননোন নাম্বার থেকে কল আসে। কল রিসিভ করে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, কে বলছেন? ওপাশ থেকে নামটা শুনে আমি অবাক হই। ভাবতে পারিনি এতদিন পর এই আবার আমাকে কল দিবে। আমি নীরা। এত তাড়াতাড়ি ভুলে গেলি? না, তোকে কিভাবে ভোলা যায়? কেমন আছিস? ভালো। তোর কি খবর? আলহামদুলিল্লাহ ভালো। তা এখন কোথায় আছিস? আজ ভোরে দেশে এসেছি। এসেই শুনি তুই নাকি বিয়ে করেছিস। হ্যাঁ, আর তোকে কে বললো? কে আবার? তোর হবু বউয়ের বাবা। তুই ওনাকে কিভাবে চিনিস? উনি হচ্ছেন আমার মামা। তোকে বলেছিলাম না যে আমার একটা মামাতো বোন আছে, খুব রাগী। তোকে তো ছবিও দেখিয়েছিলাম, মনে নাই? ও হ্যাঁ, মনে পড়েছে। কিন্তু তুই বলিসনি তো যে সে গরিবদের সহ্য করতে পারে না। কি সব আবল তাবল বকতেছিস? আর তুই বা এটা জানলি কিভাবে? কেন, তুই কি আমাকে নতুন চিনিস নাকি? আর আমার চলাফেরা কেমন তা তুই জানতি না? তারপর সব কথা শুনে নীরা হাসতে শুরু করলো। তারপর নীরা বলল, তাহলে এখন বুঝতে পারলাম যে তুই আমার বোনটার মন চুরি করেছিস ভার্সিটি লাইফে। মানে তুই
তুই কি বলছিস এসব নিধি? আমাকে ভালোবাসে? আমি তো কিছুই বুঝতেছি না। আর তুই কি বিয়ে করেছিস নাকি? আহা, তার মানে নিধি যে তোকে ভালোবাসে তুই তা জানিস না? আর হ্যাঁ, আমি বিয়ে করেছি লাস্ট 3 মাস আগে। আর তোর দুলাভাই আমার সাথে এসেছে। আর আসার মূল কারণ হচ্ছে তোদের বিয়ের দাওয়াত খাওয়া। ফকিন্নি, নিজের বিয়ের দাওয়াত দিল না, আবার আইসে আমার বিয়ের দাওয়াত খাইতে। আমি তোর দাওয়াত দিব না। যা ভাগ এখান থেকে। তুই দাওয়াত না দিলেও সমস্যা নাই, আমাকে দাওয়াত দেওয়া হয়েছে। আর তোদের দাওয়াত দেওয়া হয়েছিল, কিন্তু পরীক্ষা থাকায় অ্যাটেন্ড করতে পারিসনি। আর এখন বলতেছস দাওয়াত দেই নাই? কি মিথ্যুক তুই! যা, তোর সাথে আর কথা বলবো না। আরে রাগ করে না সোনামনা, দাওয়াতে যাইতে পারি নাই, তা কি হয়েছে? মন খারাপ না করে আজ দুলাভাইকে নিয়ে রেস্টুরেন্টে চলে আয়, পেট ভরে খাবো। আচ্ছা, সিয়াম সুমনদেরও বলিস। আচ্ছা বলমনে, আর ট্রিট কিন্তু বিকেল 4টায় দিবি, নইলে কিন্তু খবর আছে। আচ্ছা তাহলে এখন রাখি, বিকালে দেখা হবে। তারপর বিকেলে আমরা সব বন্ধুরা রেস্টুরেন্টে একত্রিত হলাম। সবাই সবার সাথে কুশল বিনিময় করলাম, কারণ অনেকের সাথেই এখন বেশি দেখা হয় না, হয়তো কাজের চাপে, নয়তো অন্য কারণে। আজকে নীরার জন্য আমরা সবাই আবার একত্রিত হলাম। তারপর আমরা আড্ডা দিতে বসে পড়লাম, কিন্তু যিনি আমাদেরকে ইনভাইট করেছেন তিনি আসেননি এখনো, সাথে আরো একজন আসেননি। তখন আমি সিয়ামকে কইলাম, সিয়াম, শান্ত কই? শান্ত রাস্তায় আছে, ওর গার্লফ্রেন্ডের লাইগা অপেক্ষা করতেছে। আচ্ছা নীরাকে একটা কল দিয়ে দেখতো আসতে পারবে নাকি। সিয়াম নীরাকে কল দিলে নীরা জানায় যে তার আসতে 5 মিনিট লাগবে। ঠিক সেই সময় আমার একটা কল আসে। কলটা ম্যানেজার সাহেব করেছেন। আসসালামু আলাইকুম চাচা, কোনো কি সমস্যা হয়েছে নাকি? বাবা, ইতালির ক্লায়েন্ট কল করে বললেন যে আগামী 5 তারিখে মিটিংটা তারা কালকেই করতে চায়, তাই তোমাকে আজকে রাতে ইতালি যেতে হবে। আমি সব ব্যবস্থা করে ফেলেছি তোমার বাবার সাথে কথা বলে। সন্ধ্যা 7টায় তোমার ফ্লাইট, মানে আর 1 ঘন্টা 30 মিনিট আছে। তুমি তাড়াতাড়ি তৈরি হয়ে এয়ারপোর্টে চলে আসো। আচ্ছা বলে ফোন রেখে দিলাম। তারপর সিয়াম বলল, কি বললো ম্যানেজার? আজকে ইতালি যেতে হবে আমাদের। আজকে? তারপর সব বন্ধুদের কাছ থেকে বিদায় নিয়ে বললাম নীরাকে বলতে যে ইমার্জেন্সি কাজের জন্য আমি দেশের বাইরে যাচ্ছি, তাই আজকে আর আমার সাথে তাদের দেখা হলো না। তারপর সেখান থেকে বাসায় গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। ফ্রেশ হয়ে দেখি মা আমার জামা কাপড় গুছিয়ে রেখেছে। তারপর রেডি হয়ে বেরিয়ে পড়লাম এয়ারপোর্টের উদ্দেশ্যে। আমার সাথে সিয়াম আর সুমন যাবে শুধু। 30 মিনিট পর এয়ারপোর্টে পৌঁছালাম। পরে ম্যানেজার সাহেবের কাছ থেকে আমাদের ভিসা আর ডিলের কাগজপত্র বুঝে নিলাম। এদিকে রেস্টুরেন্টে আমার আসার সাথে সাথেই নীরা রেস্টুরেন্টে আসে, সাথে তার স্বামী আর নিধি। নীরা এসে দেখে যে আমি সিয়াম আর সুমন নেই। তখন সে শান্তকে জিজ্ঞাসা করে যে আমরা কোথায় আছি। শান্ত বলল যে আমরা ইতালি গেছি কিছু ইমার্জেন্সি কাজের জন্য। তখন তার মন খারাপ হয়ে যায়। তারপর শান্ত আবার জিজ্ঞাসা করে যে তার আর জেনিয়ার রিলেশন কেমন চলছে। বলা শেষ করে সে জেনিয়ার দিকে তাকিয়ে দেখে জেনিয়ার রাগে ফুঁসতাছে। তখন শান্ত জেনিয়াকে বলে, আরে আমি তো মজা করছিলাম। শান্তর কথা শুনে সবাই অট্ট হাসিতে মেতে ওঠে। তারপর তারা সবাই একসাথে খাওয়া দাওয়া করে রাত 8টার দিকে যে যার মতো চলে যায়। আমি যাইনি বলেই নিধি মন খারাপ করে আছে। এদিকে ইতালির আবহাওয়া খারাপ থাকায় আমাদের প্লেন টেক অফ করতে রাত 10টায়। তাই আমরা এখন এয়ারপোর্টে বসে 3 জন মিলে আড্ডা দিচ্ছি। এরই মধ্যে নীরার কল আসে। কল করেই শুরু হয় তার স্পেশাল বক্তব্য। আর আমি চুপচাপ তা শুনছি, কারণ কিছুই বলার নেই। আমি বইলা ট্রিট নিয়ে আমি থাকতে পারি নাই। বক্তব্যগুলো এমন ছিল, কুত্তা, ছাগল, বিলাই, তুই আজকে আসিস নাই কেন? নিজে টিপ চেয়ে নিজে আসিস নাই?
তখন আমি বললাম, সরি জান, খুব জরুরি কাজের জন্য আমি আসতে পারি নাই। আজকে আমাকে ইতালি চলে আসতে হয়েছে, তাই আমি যেতে পারিনি। কিছু মনে করিস না। না, আমি আবার কি মনে করব? দুঃখিত, আপনাদের নীরার পরিচয় দেওয়া হয়নি। নীরা হচ্ছে আমার স্কুল প্লাস কলেজ লাইফের বেস্ট ফ্রেন্ড। সিয়াম, সুমন, ইরাম, শান্তর পাশাপাশি নীরাও ছিল আমার অন্যতম ফ্রেন্ড। একবার সে আমাকে প্রপোজও করেছিল, কিন্তু আমি রাজি হয়নি। তারপর সে বিদেশ চলে যায়, সেখানে গিয়ে পড়ালেখা কমপ্লিট করে তারপর দেশে এসে বিয়ে করে স্বামীর সাথে আবার চলে যায়। তারপর আর তার সাথে দেখা হয়নি। হঠাৎ করে সে কিছুদিন আগে কল করলো। তারপর কি হলো আপনারা তো জানেনই। আমি সিয়াম এয়ারপোর্ট থেকে হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে নেই, তারপর গিয়ে ডিনার করে নেই। ডিনার করে রাইহান গ্রুপের এমডির সাথে কথা বলে জেনে নিলাম যে কালকের মিটিং কয়টায় এবং কোথায় হবে। তারপর দিলাম এক ঘুম। সকালে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে নিলাম। পরে মিটিং এর কাগজপত্র নিয়ে আমি আর সিয়াম চলে গেলাম রাইহান সাহেবের কোম্পানিতে। সেখানে রিসেপশনে গিয়ে তো আমি অবাক, কারণ সেখানে ছিল আমার সেই পুরাতন বন্ধু ইরাম। তারপর তার সাথে গিয়ে কিছুক্ষণ কথা বললাম। পরে মিটিং এ চলে গেলাম। মিটিং শেষ করে আবার সন্ধ্যার ফ্লাইটে দেশে ফিরে আসি। আসার আগে ইরামকে বিয়ের দাওয়াত দিয়ে আসলাম। বললাম বিয়ের 7 দিন আগে চলে আসতে। তারপর বাসায় এসে ফ্রেশ হয়ে নিলাম। তারপর সবার সাথে ডিনার করে নিলাম। পরে দিলাম এক ঘুম, কিন্তু কোন হালার জানি আমার ঘুম পছন্দ হয়নি। সকালে ফোনের আওয়াজে ঘুম ভেঙে যায়। স্ক্রিনে তাকিয়ে দেখি আননোন নাম্বার। কোনো বন্ধু হলে এখন কে জুতাতে পিটাইতাম। এইসব চিন্তা বাদ দিয়ে কল রিসিভ করলাম। তারপর সালাম দিলাম। ওপাশ থেকে, ওয়ালাইকুম আসসালাম। কি করছে আমার জানুটা? ওই মাইয়া, সাত সকালবেলা আমার ঘুম ভাঙছস, আবার কি আবল তাবল বকতেছস? আর হ্যাঁ, কে তুই যে আমার এত স্বাদের ঘুমটা ভেঙে দিস? আমি নিধি। আর কি বললে? আমি তোমার স্বাদের ঘুম ভেঙে দিলাম? 2 দিন পর আমি তোমার বউ হব, আর এখন থেকে এইরকম ব্যবহার? ঠিক আছে, দেখে নেব। আগে বিয়েটা হোক, পরে দেখে নেব আমাকে অপমান করা। ওই চেমরি, আমি নিধি নামে কাউকে চিনি না। আর তুই কোন মহারানী যে তোকে আমার বিয়ে করতেই হবে? যা ফুট। তোর সাথে ফালতু পেঁচাল পাড়ার টাইম নাই। সো বাই। টুট টুট টুট। ফোনটা কেটে দিলাম। তারপর ফ্রেশ হয়ে গিয়ে জগিং এ গেলাম। দীর্ঘ 2 ঘন্টা জগিং করার পর এসে ফ্রেশ হয়ে অফিসে যাওয়ার জন্য রেডি হলাম। তারপর ব্রেকফাস্ট করে অফিসের জন্য বেরিয়ে পড়লাম। অফিসে এসে পড়লাম আরেক ঝামেলায়। আবার নাকি কালকে আমাদের মালয়েশিয়ার ব্রাঞ্চে কি সমস্যা হয়েছে, তাই যেতে হবে। এমনিতেই একদিন যাওয়ার দরকার ছিল, কারণ আমি নতুন এমডি। সো সেখানকার সবকিছু দেখে শুনে বুঝে নিতে হবে। তাই আমিও আর না করতে পারলাম না। এখানে নাকি বাবা গেলে হবে না, সারা সাথে করে নাকি আবার আমার হবু বউকেও নিয়ে যেতে হবে। পাঠকগণ, আপনারাই বলেন এই প্যারা নিয়া কেমনে যাবো? মাইয়ারে দেখলেই এখন গা জ্বালা করে। অফিস থেকে এসে অনেক করে বাবাকে বললাম, কিন্তু কোনো কাজ হলো না। তাও আবার 3 দিনের জন্য যেতে হবে। তারপর লাঞ্চ করে হালকা ঘুম দিলাম। বিকেলে উঠে গিয়ে সব বন্ধুদের সাথে আড্ডা দিলাম। রাতে সবাই একসাথে ডিনার করে যে যার মতো বাসায় চলে আসলাম। তারপর দিলাম এক ঘুম। তারপর আগে বাবার সাথে কথা বলে জেনে নিলাম কালকে কয়টায় আমাদের ফ্লাইট। বাবা জানালেন যে সকাল 11টায় আমাদের ফ্লাইট। কি আর করবো, বুকে এক রাশ দুঃখ নিয়ে ঘুমাইয়া গেলাম। যথারীতি সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিলাম। নিচে নাস্তা করতে টেবিলে বসে দেখি নিধি বসে নাস্তা করতেছে। শালা এমন ভাবে খাচ্ছে যে দেখে মনে হচ্ছে কোনো রাক্ষসী। দেখে আমার গা জ্বালা করতেছে, প্লাস মাথা গরম হয়ে যাচ্ছে। তাকে দেখে বললাম, মা, কে সেমরি? আর এখানে কি করে? আমাদের 14 গোষ্ঠীর মধ্যেও এমন রাক্ষসী কোনো মেয়ে নেই, আমি যতদূর জানি। আমার কথা শুনে নিধি তার খাওয়া বন্ধ করে মন খারাপ করে বসে আছে।
তখন মা এই অবস্থা দেখে মা বলল, বাবা বৌমার সাথে এমন করতেছস কেন? বাহ, এখন ছেলের থেকে একটা মেয়ে বেশি হয়ে গেল। বাহ, ভালো, থাকো তোমার এই মেয়েকে নিয়েই। আমি গেলাম, আর ফিরবো না। বিদায়, থাকো তোমরা তোমাদের মতো। বলে চলে আসলাম বাসা থেকে। আসার আগে আমার পাসপোর্ট নিয়ে আসলাম, নইলে এখন আবার কই থাকবো। তারপর ম্যানেজারের কাছ থেকে টিকিট নিয়ে চলে গেলাম মালয়েশিয়া। যাওয়ার আগে ম্যানেজারকে আমি যে এখানে চলে এসেছি তিনি বললেন আচ্ছা, আবার তিনি বললেন, আচ্ছা বাবা, নিধি মামনি কি যাবে না? না আঙ্কেল, সে একটু অসুস্থ হয়ে পড়েছে। ডাহা মিথ্যা কথা কইছি। আপনারা আবার বললেন না যে আমি এই মিথ্যা কথা কইছি, তাহলে আমার বাপে আমারে পিড়াইয়া আস্ত রাখবো না। সেখানে গিয়ে হোটেলের রুম বুঝে নিলাম, আগে থেকেই বুকিং করা ছিল, তাই অসুবিধা হয় নাই। ফ্রেশ হয়ে দিলাম এক ঘুম। বিকেলের দিকে উঠে একটু ঘুরতে বের হলাম। ঘোরাঘুরি শেষ করে সন্ধ্যায় হোটেলে এসে ফ্রেশ হয়ে দিলাম। তারপর বাইরের সন্ধ্যার আকাশ দেখে রাত 10টা পর্যন্ত ঘুরে ডিনার করে হোটেলে এসে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম ভাঙে মোবাইলের চিল্লানিতে। ঘুমের মধ্যেই রিসিভ করলাম। ওপাশে কণ্ঠস্বর শুনে বুঝতে পারলাম আপু কল দিয়েছে। আসসালামু আলাইকুম। রাত তোর ছালাম, এখন কই তুই? আর 2 দিন হলো কই হারাইয়া গেছস? আমি বাড়ি থেকে চলে এসেছি। যেখানে আছি খুব ভালো আছি। তুই কেমন আছস? দুলাভাই কেমন আছে? আর আমার কিউট ভাগ্নিটা কই? আমি ভালো আছি। তোর ভাগ্নি সারাদিন টই টই করে বেড়ায়। আমরা এখন তোদের বাসায়। আর তোর দুলাভাই মালয়েশিয়া গেছে। বাবা বলল ওখানে ব্রাঞ্চের নাকি কি সমস্যা হয়েছে। তোকে বলা হয়েছে, তুই নাকি যাবি না? তা প্যাকেজ দুইজনের, একজন গেলে যে? আর বলিস না, আরেকটা টিকিট নাকি হারাইয়া গেছে, তাই তো যেতে পারলাম না। আচ্ছা মন খারাপ করিস না, আজকেই তোর আসার ব্যবস্থা করছি। আর হ্যাঁ, সাথে কাউকে নিতে পারবি না ভাগ্নিকে ছাড়া। আচ্ছা ঠিক। ওকে বাই। এখন আবার বাইরে গিয়ে নাস্তা করতে হবে। বলে কল কেটে দিলাম এবং ম্যানেজারকে কল করে সব ব্যবস্থা করতে বললাম। তারপর নরমাল পোশাক পরে বেরিয়ে পড়লাম। পরে রেস্টুরেন্ট থেকে সকালের নাস্তা করলাম। পরে অফিসের উদ্দেশ্যে রওনা দিলাম। অফিসের গেটে গিয়ে পড়লাম আরেক বিপদে। আমাকে এই পোশাকে ঢুকতে দিবে না। পরে আমি বললাম, আপনি অফিসের ম্যানেজারকে কল করে ফোন আমাকে দেন, আমি কথা বলতেছি। কথা মতো ম্যানেজারকে কল দেওয়া হলো। পরে আমি বললাম, আর কতক্ষণ নিচে দাঁড়িয়ে থাকবো? কে আপনি? আর আপনি কি আবল বলছেন? যার জন্য এই সুন্দর আয়োজন করেছেন আমি সেই অসহায় ব্যক্তি। যার জন্য করেছি সে তো চলে এসছে। এমডি সাহেব এসে পড়েছেন? না, ওনার দুলাভাই এসছে। আচ্ছা, ওনাকে নিচে আসতে বলুন। উনি এখন মিটিং এ। ওনাকে ফোন দিন। ওনাকে এখন ফোন দেওয়া যাবে না। তাহলে আপনার চাকরি চলে গেছে মনে করেন। তারপর সেখান থেকে চলে গেলাম শপিং মলে। এখান থেকে অফিসের কাপড় পরে গাড়ি নিয়ে চলে গেলাম আবার অফিসে। সেখানে পৌঁছে দুলাভাইকে নিচে আসার জন্য। আমি পৌঁছানোর আগেই তিনি নিচে দাঁড়িয়ে আছেন, সাথে ম্যানেজার সহ। আমি গাড়ি থেকে নেমেই প্রথমে বললাম আমাদের কোম্পানির জন্য নতুন ম্যানেজার নিয়োগ করতে। তখন ম্যানেজার সাহেব বললেন, স্যার আমার কি ভুল হয়েছে বলুন, যার ফলে আমার চাকরি খেয়ে নিচ্ছেন? আমি আপনাকে ফোনে কি বলেছিলাম মনে আছে নাকি? মনে করিয়ে দিতে হবে। আগে ভিতরে চলো, গিয়ে দেখি কি সমস্যা হয়েছে। আর তোমার জন্য বাবার নির্দেশে স্পেশাল ব্যবস্থা করা হয়েছে। তারপর ভিতরে গেলাম। গিয়ে দেখি নিধি বসে আছে। তা দেখে দুলাভাইকে বললাম, দুলাভাই। করুণ সুরে আবার আমারে ডাহে কেল্লায়। কি হয়েছে? চল, আটকে গেলে কেন? তা এই মেয়েটা এখানে কেন? আর ও আসলোই বা কার সাথে? আজকে সকালের ফ্লাইটে আমরা এসেছি। ম্যানেজার বলল তুমি নাকি চলে এসেছো, তাই বাবার আদেশে ওকে তোমার কাছে নিয়ে এলাম। তোমাকে কি ওকে নিয়ে আসতে বলেছে নাকি?
আর আপু আমার সাথে 2 নম্বরই করেছে। শালা, কেউ আমাকে ভালোবাসে না। ওই যে তোমার সামনে বসে আছে তোমাকে ভালোবাসার জন্য। তারপর সেখানে সব সমস্যার সমাধান করে হোটেলে চলে গেলাম, সাথে নিধি আর দুলাভাইও। আর আমরা আজকের ফ্লাইটে ঢাকা ব্যাক করব। শালা, এই মেয়ের সাথে থাকাই যাবে না। গরিবদের ঘৃণা করা না, বের করছি তোমার ঘৃণা করা। নিধি, এই নিধি, যাও বাথরুমে আমার কাপড়গুলো ধুয়ে দাও তাড়াতাড়ি। আমি আর দুলাভাই বের হব, তুমি কাপড় ধুয়ে শুকিয়ে রেখো। তারপর আমরা বেরিয়ে পড়লাম। সারাদিন ঘোরাঘুরি করে বিকেলে কিছু শপিং করলাম নিজের জন্য, প্লাস বিয়ের কেনাকাটা করলাম। সেখানে আবার জেনিয়ার সাথে দেখা হলো। তাকে জিজ্ঞাসা করে জানতে পারলাম সে তার মামার বাসায় বেড়াতে এসেছে। তার মামা মালয়েশিয়ায় সিটিজেন। তারপর হোটেলে এসে ফ্রেশ হয়ে নিলাম, হালকা রেস্ট নিলাম। তখন নিধি এসে জিজ্ঞাসা করলো যে শপিং করেছি কিনা। এগুলো দেখে কি চুরি করা মনে হয়? আমি দুঃখিত, বুঝতে পারিনি তুমি এইভাবে রেগে যাবে। সমস্যা নাই, যা রেডি হয়ে নে। বাংলাদেশের সময় রাত 12টায় আমাদের ফ্লাইট। তারপর রেডি হয়ে এয়ারপোর্টে চলে গেলাম। বিমান দেশের উদ্দেশ্যে রওনা হলো। সকালে নিধিকে তার বাসায় নামিয়ে দিয়ে এলাম। এদিকে আমাদের বিজনেস আগের চেয়েও অনেক উন্নতি লাভ করেছে। ফলে আমি শ্রমিকদের বেতন দ্বিগুণ বাড়িয়ে দিয়েছি। এতে তারা খুশি হয়েছে। তার সাথে বাইরে আমাদের অনেক শত্রু সৃষ্টি হয়েছে। আমার জীবন টাইম বোমের মতো, যে কোনো সময় আমার যে কোনো কিছু হয়ে যেতে পারে। এভাবে কাজের ব্যস্ততায় দেখতে দেখতে বিয়ের দিন এগিয়ে এলো। কাল গায়ে হলুদ আর পরশু বিয়ে। গায়ে হলুদ ভালোভাবেই হলো, সবাই অনেক আনন্দ করলাম। বিয়েতে অফিসের সবাইকে আমন্ত্রণ করেছি, বড় লোকদের বেশি দাওয়াত করিনি। এখন আমরা সবাই গাড়িতে বসে আছি। গাড়ি তার আপন গতিতে চলছে। এদিকে নিধিকে খুব সুন্দরভাবে সাজানো হচ্ছে। শত হোক বিয়ে বলে কথা, দীর্ঘ 3 ঘন্টা পর পৌঁছে গেলাম নিধিদের বাসায়। কাজী বিয়ের কাজ সম্পূর্ণ করলেন। পরে সবাই একসাথে খাওয়া দাওয়া করলাম। তারপর সবার কাছ থেকে বিদায় নিয়ে আমাদের বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। বাসায় আসার পর সবাই নতুন বউ নিয়ে পড়ে রয়েছে। আমার কেউ কোনো খবরই নিচ্ছে না। আমিও আর 7-5 না ভেবে ছাদে বন্ধুদের সাথে চলে গেলাম আড্ডা দিতে। রাত 12টায় সবাই মিলে আমাকে বাসর ঘরের সামনে রেখে বলে গেল বিড়াল মারতে। শালা, আমার বন্ধুগুলাও এক একটা হারামি। আমিও 2 গ্রাম সাহস নিয়ে ঘরে ঢুকে পড়লাম। ঢোকার সাথে সাথেই বউ আমার লম্বা ঘোমটা দিয়ে এসে সালাম করলো। আমি বললাম, যাও ফ্রেশ হয়ে শুয়ে পড়ো। আজকে ঘুমাবো মানে? আজ না আমাদের বাসর রাত। আর চান্দু, তুমি আজকে ঘুমাইবা? তা তো হচ্ছে না। এখন চলো ছাদে যাই। আল্লাদি সুরে আমার সাথে গা ঘেঁষে আমার রাগ উঠে গেল। দিলাম ঠস ঠস করে 2টা। আর বললাম, আজকে বাসর রাত না, তাই ছাদে যেতে হবে না। চুপচাপ সোফায় ঘুমিয়ে পড় যা। আর কোনো শব্দ যেন আমার ঘুমের সমস্যা না হয়, মনে রাখবি। আমি সোফায় ঘুমাতে পারি না। তা পারবি কেন? পারস তো। গরিবদের কিভাবে ঘৃণা করা যায় না। সোফায় না পারলে নিচে বিছানা করে ঘুমা। আর আমার কোনো জিনিসে হাত দিবি না, বুঝতে পারছস? নাকি আবার বুঝিয়ে বলতে হবে? এই বলে বাইরে বের হয়ে দরজা খুলতেই সব হারামি একসাথে আমার পায়ের কাছে পড়লো। তা দেখে রাগ আরো বেড়ে গেল। দিলাম শালাদের উত্তম মাধ্যম ধুলাই। এখন একটু শান্তি লাগতেছে। তারপর গিয়ে ঘুমিয়ে পড়লাম। সকালে উঠে জগিং করতে বের হলাম। দীর্ঘ 3 ঘন্টা জগিং করলাম। তারপর বাসায় যেতে ইচ্ছে করছে না। এইদিকে মোবাইলও বাসায় রেখে এসেছি, কি করব? দেখি ওই মেয়েটা ফোনটা একটু দেয় নাকি। এক্সকিউজ মি ম্যাম, আপনার ফোনটা কি একটু পেতে পারি? জি, আমার ফোন নিয়ে কি করবেন? আমার বন্ধুকে কল দিব। এই যে নিন। তারপর সিয়ামকে কল দিলাম। বাহ, সিয়ামের নাম্বার জানু দিয়ে সেভ করা। পাইছি চান্দু, বাসায় যাই, পরে তোমার খবর নিব। হ্যাঁ জানু, বলো। রাগ তোর জানু, কুত্তা। গাড়ি নিয়ে তাড়াতাড়ি পার্কে চলে আয়। আর আমার মানি ব্যাগ প্লাস কোট নিয়ে আইস।
শালা তোর ঘর থেকে কোট কিভাবে নিয়ে আমু? এত কিছু জানি না, 10 মিনিটের মধ্যে তোকে এখানে দেখতে চাই, নইলে তোর জানু উড়ে যাবে। পরে কল কেটে দিলাম। পরে মেয়েটার হাতে ফোন দিয়ে বললাম, আপনার সাথে বসে কিছুক্ষণ কথা বলতে পারি কি? জি অবশ্যই। আমি ফাহিম শেখ। আপনার নাম কি? আমি জবা, অনার্স ফাইনাল ইয়ার। আপনি? সিয়াম। আপনার কি হয়? আমার বয়ফ্রেন্ড আমাকে খুব ভালোবাসে, আমিও খুব ভালোবাসি। ততক্ষণে সিয়াম চলে এসেছে। তারপর আমি জবাকে বললাম, বাকি ওর থেকে জেনে নিন। আমি সিয়ামের কাছ থেকে সবকিছু নিয়ে চলে গেলাম। তারপর রেস্টুরেন্টে গিয়ে ব্রেকফাস্ট করে বাসায় চলে আসি। তারপর কিছুক্ষণ রেস্ট নেই। পরে আবার চলে যাই বন্ধুদের সাথে আড্ডা দিতে। এর মধ্যে নিধি একবার এসেছিল আমাকে সকালের নাস্তার কথা বলতে। আমি বললাম, আমি খেয়ে এসেছি, আমাকে নিয়ে কারো চিন্তা না করলেও চলবে, কারণ আমার কাছে কেউ মাথা গলাক তা আমি পছন্দ করি না। এখন বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছি, এমন সময় ফোনটা লাফানো শুরু করে দিয়েছে। বুঝতেছে না তো আমি কি বলতেছি? আরে ভাই, মোবাইলটা ভাইব্রেশন করা, তাই কল দেওয়ার পর কাটতেছে। ফোন বের করে দেখি ইতালি থেকে কল এসেছে। সেখানে আমাদের যে ছোট ব্রাঞ্চ আছে সেখানে একটা ছোট্ট সমস্যা হয়েছে, তাই যেতে হবে, এই জন্য কল করেছে। আমি বললাম দুলাভাইকে কল করে বলতে, কিন্তু তিনারা বললেন যে এমডিকেই যেতে হবে এবং আজকে যেতে হবে। কি এক ঝামেলায় পড়লাম বলুন তো। তারপর বন্ধুদের কাছ থেকে বিদায় নিয়ে নিলাম। বাসায় এসে প্যাক করলাম, কারণ প্রবলেম বেশি হলে 2 থেকে 3 দিন থাকতে হতে পারে। মার কাছ থেকে বিদায় নিয়ে বেরিয়ে পড়লাম। এইবার আমি একাই যাচ্ছি, বাবাকে জানানো হয়নি, কারণ জানলে যেতে দিতেন না। আজকে আবার নিধিদের বাসায় যাওয়ার কথা, প্লাস আমাদের রিসেপশন, তাই মাকে ভালোভাবে বুঝিয়ে রওনা দিলাম ইতালির উদ্দেশ্যে। সন্ধ্যায় ইতালি পৌঁছে গেলাম। অফিসের গেস্ট হাউসে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। তারপর কিছুক্ষণ রেস্ট নিলাম। পরে বাসায় কল করে বললাম যে আমি পৌঁছে গিয়েছি। রাতে শহর ঘুরতে বের হলাম। তারপর ঘোরাঘুরি শেষ করে ডিনার করে গেস্ট হাউসে পৌঁছালাম। পরে দিলাম এক ঘুম। সকালে উঠে অফিসে গেলাম। সেখানে গিয়ে জানতে পারলাম সমস্যা সমাধান হতে 2 দিন লাগবে, তাই আমি সেখান থেকে গেলাম আর কাজ শেষ করে দেশে ফিরলাম। বাসায় জানে না যে আমি আজ ফিরবো, কিন্তু কে জানতো যে ইতালি থেকে এসে আমি বাসায় যেতে পারবো না। সেদিন এয়ারপোর্ট থেকে ফেরার পথে আমার অ্যাক্সিডেন্ট হয়। আমাদের গাড়ি ওভারটেক করার সময় সামনে থেকে এসে একটা ট্রাক আমাদের গাড়িতে ধাক্কা দেয়, ফলে আমাদের গাড়ি কিছুটা দূরে গিয়ে ছিটকে পড়ে। আমার পরনের সাদা শার্টটা রক্তে লাল হয়ে গেছে। তারপর মাথা ঝিমঝিম করতে শুরু করলো। তারপর আর আমার কিচ্ছু মনে নেই। যখন চোখ খুললাম তখন নিজেকে হাসপাতালের আইসিইউতে আবিষ্কার করলাম। ডাক্তার আমার চোখ খোলা দেখে বলতে লাগলো, যাক বাবা, তাহলে আপনি কোমা থেকে বের হয়েছেন। আমি কে? আর কতদিন ধরে এখানে আছি? আর আমাকে এখানে কে এনেছে? কুল ম্যান, কুল নার্স ওনাকে যে এখানে নিয়ে এসেছে তাকে আসতে বলেন, বলবেন যে রোগীর জ্ঞান ফিরেছে। আচ্ছা, আপনার কি কিছুই মনে নেই? না। কি আমার অতীত, কি আমার পরিচয়, আমার কিছুই মনে পড়ছে না। ডাক্তারদের সাথে যখন কথা বলছিলাম তখন দেখলাম নার্সের সাথে একজন মহিলা প্রবেশ করলেন। তখন ডাক্তারকে জিজ্ঞেস করলাম যে উনি কে? উনি আপনাকে এখানে অ্যাডমিট করেছেন নিজের ভাই দাবি করে। আপনি কি আমার সম্পর্কে কিছু জানেন? জানলে প্লিজ আমাকে বলুন। তখন পাশে থেকে একজন বললেন, ডাক্তার, ওনার কি স্মৃতি নষ্ট হয়ে গেছে? জি, উনি ওনার আগের সব স্মৃতি ভুলে গেছেন। মাথায় গভীর আঘাতের ফলে এমন হয়েছে। জানি না কতদিন লাগবে ওনার স্মৃতি ফিরতে। আচ্ছা, আমরা কি ওনাকে বাসা নিয়ে যেতে পারবো? জি, এখন উনি মোটামুটি সুস্থ আছেন, তাই ওনাকে নিয়ে যেতে পারবেন। স্মৃতি, ওনাকে বল রেডি হতে, আমি ডাক্তার থেকে ডিসচার্জ নিয়ে আসি। তার মানে এই আপুর নাম স্মৃতি? আচ্ছা, আমি কি আপনাকে আপু বলে ডাকতে পারি? আপনি মনে হয় আমার আপুর বয়সী হবেন, তাই বললাম। আচ্ছা, তুমি আমাকে আপু বলে ডেকো,
আর উনি আমার স্বামী, মানে তোমার দুলাভাই। আচ্ছা আপু, আর ওই পিচ্চিটাকে? আমার ছেলে, মানে তোমার ভাগিনা। ঠিক আছে, তাড়াতাড়ি তৈরি হয়ে নাও, এখন আমরা বাসায় যাব। কার বাসায় যাব আমরা? আমার বাসায় যাবা এখন, সেখানে থাকবা যতদিন তোমার স্মৃতি না ফিরে আসে। আচ্ছা, আমি রেডি হচ্ছি। তারপর দুলাভাই ডিসচার্জ নিয়ে আসলে আমরা বেরিয়ে পড়ি স্মৃতি আপুর বাসার উদ্দেশ্যে। এখন স্মৃতি আপুর পরিচয় দেওয়া যাক। স্মৃতি আপু আমার ফেসবুক ফ্রেন্ড। উনি আমাকে ছোট ভাইদের মতো দেখতেন। ওনার হাজবেন্ড একটা ওষুধ কোম্পানিতে চাকরি করেন। ওনার একটা ছেলে আছে, বাকিটা বলা যাবে না। দীর্ঘ 1 ঘন্টা পর আমরা আমাদের গন্তব্যে পৌঁছালাম। আপুর বাসায় ঢুকতেই মাথা কেমন যেন ব্যথা করা শুরু হলো। কিছু আমার মনে পড়তে চাচ্ছে, কিন্তু মনে করতে পারছি না। আপু আমার এই অবস্থা দেখে বললেন যে, ভাই তুমি ঘরে গিয়ে রেস্ট নাও। তারপর আমাকে একটা রুম দেখিয়ে দেওয়া হলো। আমি ওইটাতে গিয়ে রেস্ট নেওয়ার জন্য শুইলাম। কিছুক্ষণের মধ্যে ঘুমিয়ে গেলাম। ঘুমের মধ্যে দেখলাম আমি একটা মেয়েকে প্রপোজ করতেছি। পরে মেয়েটি আমাকে থাপ্পড় দিয়ে চলে যায়, কিন্তু মেয়েটার মুখ স্পষ্ট হচ্ছে না। তখন আমি লাফ দিয়ে ঘুম থেকে উঠে যাই, সাথে চিৎকার করে বলি, তুমি আমার ভালোবাসা ফিরিয়ে দিলে, পরে পস্তাবে। আমার চিৎকার শুনে তৎক্ষণাৎ স্মৃতি আপু আর দুলাভাই চলে এলেন আমার রুমে। এসে আপু জিজ্ঞেস করলেন, ভাই কি হয়েছে, চিৎকার করলে যে? আপু আমার ভালোবাসা রিজেক্ট করেছে। কে তোকে রিজেক্ট করেছে? তার মুখ স্পষ্ট দেখতে পাইনি। আচ্ছা ভাই, তুই মনে হয় খারাপ স্বপ্ন দেখেছিস। যা ফ্রেশ হয়ে একসাথে লাঞ্চ করব। তারপর আমি চলে গেলাম ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে নিচে গিয়ে সকলের সাথে বসে লাঞ্চ করলাম। তারপর আবার কিছুক্ষণ রেস্ট নিয়ে ভাগ্নিকে নিয়ে বের হলাম তাদের এলাকা ঘুরে দেখতে। সারা বিকাল ঘুরে সন্ধ্যায় বাসায় আসলাম। তারপর আপু আমার হাতে একটা ফোন আর একটা মানি ব্যাগ আমার হাতে দিয়ে বললেন যে, অ্যাক্সিডেন্টের সময় আমার সাথে এইগুলা প্লাস একটা সুটকেস ছিল। মোবাইল হাতে নিয়ে দেখি ফিঙ্গার লক সিস্টেম প্লাস প্যাটার্ন লক করা, কিন্তু এই প্যাটার্ন কি তা আমি জানি না। আর ফোনেও চার্জ কম, তাই ফোনটা চার্জে দিলাম আর মানিব্যাগ দেখতে লাগলাম। এটাতে 1030 টাকা আছে আর বাকি সব এটিএম কার্ড। তখন চিন্তায় পড়ে গেলাম, কে আমি, আমার কি পরিচয়, আর আমার কাছে এত এটিএম কার্ড কোথা থেকে আসলো। এইসব চিন্তা করতে করতে আবার মাথা ব্যথা শুরু হয়। তখন ঘুমের মেডিসিন নিয়ে ঘুমিয়ে পড়ি। তারপর আবার স্বপ্নে দেখি কে যেন আমাকে ডাকছে। তার মুখটা দেখা যাচ্ছে না, চারপাশ ধোঁয়াচ্ছন্ন। তার মধ্য থেকে একটা মেয়ে আমাকে ডাকতেছে। তারপর আমার ঘুম ভেঙে যায়। উঠে দেখি রাত 3টা বাজে। আর ঘুম আসছিল না, তাই ছাদে গেলাম। গিয়ে দেখি রাতে খুব সুন্দর একটা চাঁদ উঠেছে। চাঁদের আলোয় চারদিক আলোকিত হয়ে আছে। আকাশে চাঁদের চারপাশে তারারা ঝিলিক দিচ্ছে। তখনই আমার মাথায় যন্ত্রণা শুরু হয়। কিছু একটা মনে পড়তে চাচ্ছে, কিন্তু ঠিক মনে করতে পারি নাই। মাথার যন্ত্রণা সহ্য করতে না পেরে একসময় আমি জ্ঞান হারিয়ে ফেলি। পরে যখন জ্ঞান ফিরে, তখন নিজেকে রুমে আবিষ্কার করলাম। তারপর আপু জানতে চাইলেন যে আমি কি করে ছাদে পৌঁছালাম। আমি আপুকে সব খুলে বললাম। আপু বলল, ভাই মাথায় এত চাপ নিস না, আয় নাস্তা করবি, যা ফ্রেশ হয়ে নিচে আয়, তোর দুলাভাই ডাইনিং টেবিলে তোর জন্য অপেক্ষা করতেছে। তারপর উঠে ফ্রেশ হয়ে নিলাম। ফ্রেশ হয়ে নিচে গিয়ে নাস্তা করলাম। পরে ভাগ্নিকে নিয়ে আবার এলাকা পরিদর্শন করতে বের হলাম। এখানে আসার সময় শুনলাম এখানে নাকি ইফটিজিং বেশি হয়। এখানে কিছু মাস্তান এই কাজ করে, পুলিশ নাকি তাদের ভয় পায়। আমরা একটা শিশু পার্কের দিকে যাচ্ছিলাম, তখন দেখি কিছু লোক একটা মেয়েকে ইফটিজিং করতেছে। আমি সেখানে গিয়ে বললাম, ভাই মেয়েটাকে ডিস্টার্ব করতেছেন কেন? আমরা যা ইচ্ছা করব, তোর কি সমস্যা? আর দেখে তো এলাকায় নতুন মনে হচ্ছে। হ্যাঁ, আমি এলাকায় নতুন, আর আপনারা যা করতেছেন তা তো অন্যায়। লোকটা আবার বলল, তুই আমাদের সম্পর্কে জানিস না তো, তাই সাইমন ভাইয়ের সামনে দাঁড়িয়ে এই কথা বলতে পারছস। নতুন না হলে এখানে দাঁড়ানো সাহসই পেতি না। ভাই সত্যি কথা বলতে ভয় কিসের? আপনি যেতে পারেন।
তো শহর থেকে আমি অবাক হচ্ছি, তুই আমার সামনে দাঁড়িয়ে আমার পারমিশন ছাড়া ওই মেয়েটাকে যেতে বললি। এতে সাহসে কি আছে? মেয়েটিকে দেখে মনে হয়েছে সমস্যায় আছে আর তার দেরি হয়ে যাচ্ছে, তাই চলে যেতে বললাম। এতে আমার মনে হয় না আমি ভুল কিছু করেছি। তুই আবার মুখে মুখে তর্ক করছিস? তোর এত বড় সাহস! দাঁড়া, তোর খবর করতেছি। আবিদ, শালাকে একটু সাইজ করতো। সাইমনের চেলাদের বলল। আমি মহিরকে বললাম, মামা তুমি পার্কে যাও, আমি আসছি, আমার একটু কাজ আছে। বলার পর মহির চলে গেল পার্কে, আর সাইমনের চেলারা আমার দিকে তেড়ে আসছে। হয়ে গেল এক চোট মারামারি। আমার সাথে আরো দুইজন যোগ দিল। সাইমন আর তার চেলারা মার খেয়ে সেখান থেকে পালালো। তারপর আমি ওদের দুইজনকে বললাম, ভাই আপনারা মনে হয় এই এলাকার। হ্যাঁ ভাই, কিন্তু আপনাকে তো চিনলাম না। আমার নাম ফাহিম, বাকি পরিচয় মনে নেই। অ্যাক্সিডেন্ট হওয়ার মাথায় গভীর আঘাত পাই। এখানে মাহিদের বাসায় থাকি, আর আম্মু আব্বু অ্যাক্সিডেন্টের পর আমাকে হাসপাতালে ভর্তি করে আর সকল ট্রিটমেন্ট খরচ দেয়। আমাকে এখানে টাঙ্গাইল নিয়ে আসে। আচ্ছা, আপনাদের নামই তো জানা হলো না। দুইজনের মধ্যে একজন নাম বলল মেহেদি, আরেকজন নাম বলল তুষার। তারপর তাদের সাথে কিছুক্ষণ কথা বললাম। পরে আমরা সিদ্ধান্ত নিলাম যে আমরা একটা গ্রুপ খুলব, যেই গ্রুপের কাজই হলো ইফটিজিং প্রতিরোধ ও দুর্নীতি প্রতিরোধ করা। তারপর মেহেদি আরো 5 জনকে কল করলো। তুষার ভাইও আরো 10 জনকে কল করে একটা জায়গায় ডাকলেন। তারপর আমি ভাগিনাকে নিয়ে আমাদের সাথে নিয়ে গেলাম। তারা আবার মাহিরকে চিনতেই পারে, যেহেতু একই এলাকার। তারপর আমরা গিয়ে দেখি সবাই সেখানে পৌঁছে গেছে। একে একে সবার সাথে পরিচিত হয়ে নিলাম। তারপর থেকে আমাদের মিশন শুরু হলো। আমি সবার ফোন নাম্বার নিলাম, আমার ফোন নাম্বারও সবাইকে দিলাম, আর বললাম আজ থেকে ইফটিজিং, চাঁদাবাজি আর অন্যান্য বেআইনি কাজে আমরা দখল দিব। কাউকে এইসব করতে বা এইসবের শিকার হতে দিব না। আমাদের মধ্যে কেউ যদি এইসব দেখে তাহলে যেন সকলকে কল করে জানিয়ে দেয়। সবাই বলল ঠিক আছে। সবাই জোর করে আমাকে তাদের গ্রুপ লিডার বানিয়ে দিল। আমাদের গ্রুপে কয়েকজন হ্যাকার নিয়ে নিলাম, যাতে সোশ্যাল মিডিয়াতে কাউকে হ্যারাসমেন্ট শিকার হতে না হয়। আমাদের অফিসের সব যন্ত্রপাতি আমরা একত্রিত করলাম, সব খরচ আমরা সবাই মিলিয়ে দিলাম। আমাদের এই কাজের মধ্যেই 3 মাস কেটে গেল। এখন আমাদের গ্রুপের কথা এলাকার সবাই জানে। মাস্তানরা আমাদের নাম শুনলেই প্যান্ট নষ্ট করে ফেলে, কারণ প্রত্যেক থানায় আমাদের একটা করে গ্রুপ আছে। সবগুলো আমি কন্ট্রোল করি। কোনো থানায় যদি বড় ঝামেলা হয় তাহলে আমাদের মেইন গ্রুপকেও যেতে হয়। এলাকায় এখন সবাই আমাকে ফাহিম ভাই বলে চিনে। এখনো প্রতিদিন একই স্বপ্নে দেখি যে কেউ একজন খুব কষ্টে আছে আর আমাকে ডাকছে বারবার তার কাছে যেতে। এখনো তার মুখ আমার সামনে স্পষ্ট হয় নাই। একদিন দুলাভাই বলল যে ওনার সাথে ব্যাংকে যেতে। আমিও রাজি হয়ে গেলাম। তারপর ব্যাংকে চলে গেলাম। সেখানে প্রবেশের সাথে সাথে আমার কিছু মনে পড়তে যাচ্ছে, কিন্তু মনে করতে পারছি না। তখন আমি ব্যাংকের ম্যানেজারের রুমে প্রবেশ করলাম। তারপর আমি বললাম যে ওমর ফারুক ফাহিম এই নামে এই ব্যাংকে কোনো ব্যক্তির অ্যাকাউন্ট আছে? স্যার, ডিস্ট্রিক্ট বললে ভালো হতো। মেবি ঢাকা। অপেক্ষা করুন স্যার, আমি দেখছি। কিছুক্ষণ পর, জি স্যার, একটা অ্যাকাউন্ট আছে। আমাকে সেই অ্যাকাউন্টের ডিটেলস দিতে পারবেন? সরি স্যার, ওনার সিগনেচার ছাড়া এটা করা যাবে না। সমাজসেবী বলে আমি আপনাকে এতটুকু ইনফরমেশন দিয়েছি। ওনার সিগনেচার ছাড়া বাকি ইনফরমেশন দেওয়া যাবে না, কারণ এটা ফাহিম গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের এমডির অ্যাকাউন্ট। তখন এই নামটা শুনে আমার আবার কিছু মনে পড়তে যাচ্ছে, কোনো এক সিগনেচার। তখন ম্যানেজারকে বললাম, দেন কোথায় সই করতে হবে? স্যার, আপনার সিগনেচার হলে হবে না। আপনি দেন, আমি সই দিচ্ছি। তারপর ম্যানেজার একটা ট্যাব এগিয়ে দিল। আমি চোখ বন্ধ করে তাতে সই করে দিলাম, কিন্তু কি সিগনেচার করলাম তা জানি না। তারপর ম্যানেজারের রুমের মনিটরে অ্যাকাউন্টের সব ডিটেল চলে আসলো, আমার ছবি সহ। কিন্তু আমার ছবি কিভাবে এই অ্যাকাউন্টের প্রোফাইলে এলো
আর টাকার অ্যামাউন্ট দেখে আমি অবাক হয়ে গেলাম। না হলেও 500 কোটি টাকা আছে। তখন ম্যানেজার বলল, স্যার তাহলে আপনি ফাইম গ্রুপের এমডি? আপনাকে আপনার পরিবার অনেক খুঁজেছে কিন্তু পায়নি। আচ্ছা, আমার এটিএম কার্ডের পিন কত? কেন স্যার, আপনি জানেন না? আসলে অ্যাক্সিডেন্টে আমার স্মৃতি চলে গেছে, কিছুই মনে নেই। যারা আমাকে উদ্ধার করেছিল তারা আমার ওয়ালেট আর ফোনটা আমাকে দেয়। ওয়ালেটে দেখি অনেকগুলো ক্রেডিট কার্ড, কিন্তু আমার একটা কার্ডেরও পিন মনে নাই, তাই জানতে চাচ্ছি। আচ্ছা, এই জন্য আপনি এখনো জানেন না যে আপনার বাবা মা বউ আছে আর আপনি এত বড় কোম্পানির মালিক। আপনি কার্ডটা দিন, আমি পিন বের করে দিচ্ছি। আচ্ছা, আমাকে কি এই অ্যাকাউন্টের ফর্মের কপি দেওয়া যাবে? স্যার আপনার পিন হচ্ছে, আর এই নিন কপি। তারপর ম্যানেজারের কাছ থেকে বিদায় নিয়ে বাইরে এসে দেখি দুলাভাই আমাকে খুঁজতেছে। আমি ওনার সামনে যাওয়ার পরেই উনি বললেন, ফাইন, কোথায় চলে গিয়েছিলে? তোমাকে না পেয়ে কত চিন্তা করেছিলাম। স্মৃতিকে কল করে জানতে চাইলাম যে বাসায় গেছো নি। স্মৃতি বলল যাওনি। আমি দুলাভাইকে বললাম, রিল্যাক্স হন, আগে বাসায় চলেন, সব বলবো। তারপর বাসায় চলে গেলাম। তারপর ব্যাংকে যা যা ঘটলো সব বললাম তাদের। বলা শেষ করতেই আমার ফোনে কল এলো। আমি আগের ফোন চালাই না, নতুন কিনা দিছে স্মৃতি আপু। কারণ ওই ফোন ইউজ করলে মাথা প্রচন্ড ব্যথা করে, আর কিছু মনে পড়তে চায় কিন্তু পড়তে পারি না। ফোন হাতে নিয়ে দেখি মেহেদি ভাইয়ের কল। রিসিভ করতেই ভাই আর্জেন্ট ডাকলো, তাই আপুকে বলে তাড়াতাড়ি চলে গেলাম। সেখানে গিয়ে জানতে পারি যে ঢাকা মিরপুর থানায় নাকি আমাদের পুরো গ্রুপকে আটক করেছে এক মাস্তানের কথায়, আর পুলিশদের কর্মকর্তাও নাকি মাস্তাদের সাথে হাত আছে। তাই আমাদের গ্রুপকে সেখানে যেতে হবে। তাই বাসায় কল করে আপুকে বললাম যে কিছু কাজে আমাকে আজকে ঢাকা যেতে হবে, 2-3 দিনের মধ্যেই চলে আসব। তারপর রওনা দিলাম ঢাকার উদ্দেশ্যে। রাতে রওনা দিলাম আর সকালে পৌঁছালাম। পরে থানায় গেলাম। থানায় ঢোকার সময় সকল হাবিলদার আমাকে সালাম দিচ্ছে, কিন্তু কেন দিচ্ছে জানি না। থানায় ঢুকে আমি অফিসারকে বললাম যে যারা লকআপে আছে তাদের দোষ কি, কি কারণে তাদের অ্যারেস্ট করা হয়েছে। তুই কে যে তোকে সব কৈফিয়ত দিতে হবে? ওরা আমার লোক, তাই আমি জানতেই পারি যে কি অপরাধে আমার লোকদের আপনি লকআপে ঢুকিয়েছেন। অপরাধ করে আবার আমার মুখে মুখে কথা বলছিস? দাঁড়া, মজা দেখাচ্ছে। হাবিলদার, এদেরকেও লকআপে ঢোকান। তখন হাবিলদার অফিসারের কানে কানে কি যেন বলল। তখন অফিসার আরো জোরে চিৎকার করে বলল, তো কি হয়েছে? লকআপে ঢোকাতে বলছি, ঢোকান। হাবিলদার আমাদের লকআপে ঢোকালো। লকআপে ঢোকানোর কিছুক্ষণ পরেই শুনি অনেক গাড়ির আওয়াজ থানার বাইরে। পরে থানার ভিতর চিৎকার চেঁচামেচি শুনতে পাই। পরে হাবিলদার আমাদের সবাইকে বের করে আনে। বের করে আনার পর দেখি একটা 4 থেকে 5 বছরের মেয়ে আমাকে এসে ধরে বলতেছে, মামা মামা আমাকে কোলে নাও। আমি পিচ্চিটাকে খুলে নিলাম। তখন আবার বলা শুরু করলো, মামা তুমি এতদিন কোথায় ছিলে? আমি তোমাকে অনেক মিস করেছি। জানো মামা, মামি প্রত্যেকদিন তোমার জন্য কান্না করে, ঠিক মতো খাওয়া দাওয়াও করে না। নানু তো প্রায় পাগল হয়ে গেছে। আমি পিচ্চিটাকে বললাম, বাবু তোমার নাম কি, আর আমাকে মামা বলতেছো কেন? তুমি আমাকে বাবু বলছো কেন? আর আমার নাম কি তুমি ভুলে গেছো? তখন পিচ্চিটা কাকে যেন নানা বলে ডাক দিল। পিচ্চিটার ডাক শুনে একজন 40 বছরের বয়স্ক লোক ভিতরে প্রবেশ করলে আর আমাকে জড়িয়ে ধরে কান্না শুরু করে দিলেন আর বলতে লাগলেন, বাবা তুই এতদিন কোথায় ছিলি? জানিস তোকে কত খুঁজেছি। ম্যানেজার বলল তুই 4 দিনের জন্য ইটালি গিয়েছিস, কিন্তু 5 দিন হয়ে গেল তুই ফিরলে না। তখন ইতালি কল করে জানতে পারি তুই নাকি সেখানের কাজ শেষ করে 3য় দিনই চলে এসেছিস। তারপর অনেক চিন্তা করে গেলাম, তোকে অনেক খুঁজেছি কিন্তু কোথাও পাইনি। পুলিশও তোকে অনেক খুঁজেছে কিন্তু কোথাও পাইনি। তোকে খুঁজে না পেয়ে এই 7 মাস অনেক কষ্টে আমরা কাটিয়েছি। বাবা
চল বাড়িতে চল। আমি যেতে চাইনি। অনেক কষ্টে ভদ্রলোক আর ওনার সাথে আরেকজন আমার থেকে কিছুটা বয়সে বড় হবে উনি অনেকবার বললেন, কিন্তু রাজি হয়নি। কিন্তু পিচ্ছি মেয়েটার কথা ফেলতে পারলাম না, তাই রাজি হতেই হলো। তার প্রতি কেমন যেন আমার একটা মায়া কাজ করছে। তারপর ওনাদের সাথে ওনাদের বাসায় চলে গেলাম। যাওয়ার আগে আমার সাথের লোকদের ঢাকার আস্তানায় যেতে বললাম, আর থানা থেকে জেনে নিলাম যে কে বা কারা আমাদের লোকের নামে থানায় ডায়েরি করেছে। তারপর বাসায় প্রবেশ করলাম। ঢোকার সময় যেন মনে হচ্ছে কোনো কিছু আমাকে পিছু টানছে। চোখের সামনে ভেসে উঠছে আমার ছোটবেলা। আমি আর আমার থেকে 5 থেকে 6 বছরের একটা মেয়ে খেলতেছি। এক পর্যায়ে আমি মেয়েটিকে তাড়া করলাম আমার খেলনা নষ্ট করার জন্য। তখন একটা মহিলা আমাদের আটকানোর চেষ্টা করেছে। সকল স্মৃতি আমার মাথা গ্রাস করে ধরেছে। তখন একজন মহিলা এসে আমাকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলে, বাবা কোথায় ছিলি তুই? কত খুঁজেছি তোকে, কোথাও খুঁজে পাইনি। তখন তিনি 2টা মেয়েকে ডাক দিলেন। একজন এসে বলতেছে, ভাই তুই কোথায় ছিলি? আমাদের কথা কি একবারও মনে পড়ে নাই? আরেকটা মেয়ে জড়িয়ে ধরে অনেক কান্না করতেছে আর বলতেছে, আমি সরি বলেই অজ্ঞান হয়ে গেল। তখন সবাই মিলে তাকে ধরে একটা রুমে নিয়ে গেল। আমি বাড়িটা ঘুরে দেখতে লাগলাম। ঘুরতে ঘুরতে একটা ঘরে আমার চোখ আটকে গেল। দেখে মনে হচ্ছে খুব চেনা এই রুমটা। তাই আমি রুমে ঢুকে ঘুরে ঘুরে দেখতে লাগলাম। ঢুকে দেখি হঠাৎই একটা টেবিলের দিকে চোখ গেল। স্টাডি টেবিল, তার পিছনে কিছু একটা রাখা আছে বলে মনে হচ্ছে। তখন সেই পিচ্চিটা আমার কাছে আসে। আমি তাকে জিজ্ঞেস করলাম, বাবু এই টেবিলের পিছনে কি কোনো কিছু আছে? না মামা, এখানে কিছুই নেই। ও আচ্ছা আচ্ছা, চলো আমি এই এলাকাটা একটু ঘুরে দেখব। তুমি আমার সাথে যাবে? হ্যাঁ মামা, চলো। আচ্ছা চলো। আর তোমার নাম কি বাবু? মামা তুমি আমার নামও ভুলে গেছো? আমার নাম সাদিকা। আচ্ছা সাদিকা, এখন কোথায় যাওয়া যায়? চলো পার্ক থেকে ঘুরে আসি। আচ্ছা চলো। তারপর পার্কের উদ্দেশ্যে বের হলাম। আমার ঢাকার ছেলেদের অফিস পার্কের সাথেই। পার্কে প্রবেশের সাথে সাথে মেহেদি ভাইয়ের কল। বললেন যে দুলা ভাই কল করে জানতে চাইলেন যে আমরা কবে ফিরে যাচ্ছি। আমরা পরশু বলার সাথে সাথে কে যেন মাথায় কিছু দিয়ে আঘাত করে। তখন সাদিকা মামা বলে জোরে চিৎকার দেয়। যে চিৎকার ফোনের অপর প্রান্তের মেহেদি শোনার সাথে সাথেই ছেলে পেলে নিয়ে চলে আসে। তারা আসার সাথে সাথে যারা আমাকে মারতে এসেছিল তারা পালিয়ে যায়। আমার মাথা থেকে প্রচুর রক্ত বের হচ্ছিল, যার ফলে আমি অজ্ঞান হয়ে যাই। পরে যখন জ্ঞান ফিরে দেখি নিধি আমার বুকের উপর ঘুমিয়ে আছে। তার ঘুমন্ত চেহারা দেখতে প্রচুর মায়াবী লাগছিল। ইচ্ছে করছিল তার মুখের উপর থেকে চুলগুলো সরিয়ে দেই, কিন্তু তা করার সাহস পাচ্ছিলাম না। হঠাৎ করে দেখতে পেলাম যে নিধির ঘুম ভেঙে গেছে। সে নিজেকে আমার বুকে আবিষ্কার করতে দেখে লজ্জায় মুখ ঘুরিয়ে নেয় আর ওয়াশরুমে চলে যায় ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে এসে বলল আমাকে ফ্রেশ হয়ে নিতে, আর সে বাকিদের খবর দিচ্ছে যে আমার জ্ঞান ফিরেছে। আমি ফ্রেশ হতে চলে গেলাম আর নিধির ডাক্তার প্লাস বাকিদের ডাকতে গেছে। ফ্রেশ হয়ে এসে দেখি বাবা, মা, আপু। তখন আমি বললাম, স্মৃতি আপু তোমরা কখন এলে? ভাই তুই ঠিক আছিস তো? হ্যাঁ আমি ঠিক আছি। আর এই হচ্ছে আমার বাবা মা, আপু, দুলা ভাই আর আমার ভাগ্নি। আর ইনি হচ্ছে আমার বউ। বাড়ির সকলের সাথে পরিচয় করিয়ে দিলাম। বাড়ির সবার সাথে স্মৃতি আপু প্লাস দুলা ভাই প্লাস মেহেরকে পরিচয় করিয়ে দিলাম। তাহলে তোমার স্মৃতি ফিরে এসেছে? হ্যাঁ আপু। আচ্ছা তোমাদেরকে খবর দিল কে যে আমি হাসপাতালে? তখনই তুষার ভাই আর মেহেদি ভাইয়ের আগমন। ঢুকেই তারা বলতে লাগলো যে তারা স্মৃতি আপুকে কল করে বলেছে। তারপর ডাক্তারের আগমন। তিনি বললেন,
আপনার মাথায় দ্বিতীয়বার গভীর আঘাত লাগার কারণে আপনার স্মৃতি ফিরেছে ঠিকই, কিন্তু আপনারও ছাড়তে কিছু সময় লাগবে, আর সেই সময় আপনাকে সম্পূর্ণ বেড রেস্ট থাকতে হবে। আর 3 দিন পর আপনি বাসায় যেতে পারবেন। তাহলে এখন রেস্ট নিন, আমি আসছি। বলে ডাক্তার চলে গেল। নার্স এসে বলল যে রোগীর ঘর ফাঁকা করুন, আর যে ওনার সাথে থাকবে সে এইদিকে আসুন। তখন নিধি সবাইকে চলে যেতে বলল, আর সে থেকে গেল। সবাই চলেও গেল। যাওয়ার সময় স্মৃতি আপুকে বলেছি আমি বাসায় না যাওয়া পর্যন্ত থেকে যেতে। অনেক জোরাজুরি করার পর রাজি হলো। তারপর নার্স নিধিকে আমার ঔষধ বুঝিয়ে দিয়ে চলে গেল। তারপর নিধি বলল, আমি সরি। আমার কাছে সরি বলছেন কেন? কলেজে তোমার সাথে খারাপ ব্যবহারের জন্য প্লিজ আমাকে ক্ষমা করে দাও। এইসব কথা বাদ দিন। আর আপনি এখানে থাকতে গেলেন কেন? আপনি তো আমাকে সহ্যই করতে পারেন না। তাহলে আপুকেই বলতাম থাকার জন্য। আচ্ছা আমি কালকে আপুকে বলবো। আচ্ছা, আর আপনি টেনশন নিয়েন না। 7 দিনের মধ্যে ডিভোর্স পেপার পেয়ে যাবেন। আর আমি একজনকে ভালোবাসি, তাকেই বিয়ে করব। আর আপনি আজকেই বাপের বাড়ি চলে যাবেন, তাহলে আর আমাকে সহ্য করতে হবে না। তারপর আমি আপুকে কল দিয়ে আসতে বললাম, আর নিধিকে চলে যেতে বললাম। তারপর আপু আসলে নিধি চলে যায়। তারপর আপুকে আমি সব বলি, আর প্ল্যানটাও বলি। যেহেতু এতদিন আমি নিধির থেকে দূরে রয়েছিলাম, সেহেতু ইসলামী আইন অনুযায়ী আমরা এখন স্বামী স্ত্রী না। তাই আমি নিধিকে প্রথমে ডিভোর্স দেব, তারপর আবার বিয়ে করব। কিন্তু বিয়েটা যে আমার সাথে হচ্ছে তা তাকে জানতে দিলে হবে না। আর আঙ্কেল আর বাবা মাকে এই প্ল্যান বুঝিয়ে দিস। তারপর নিধি তার বাসায় যাওয়ার আগে আপু আঙ্কেলকে কল করে সব বুঝিয়ে দিল। আচ্ছা। তারপর দেখতে দেখতে 3টি দিন কেটে গেল। তারপর হাসপাতাল থেকে রিলিজ পেপার নিয়ে বাসায় চলে আসি। বাসায় এসে ফ্রেশ হয়ে নিলাম। তারপর সিয়ামকে কল দিলাম। হ্যালো দোস্ত, কি খবর? আলহামদুলিল্লাহ, কিন্তু আমনে কেটা আর আমার দোস্ত কইতেছেন কেন? কুত্তা, এত তাড়াতাড়ি ভুলে গেলি? আমি ফাহিম। দোস্ত তুই কেমন আছিস? আর এখন কোথায় আছিস? আলহামদুলিল্লাহ, বাসায় আছি। সুমন, সিয়াম রে নিয়া আয়, কথা আছে। আর আমার কথা বলবি না, সারপ্রাইজ দিমু। আচ্ছা দোস্ত, 30 মিনিটের মধ্যে আসতেছি। তারপর কল কেটে দিলাম। তারপর গিয়ে সবাই একসাথে লাঞ্চ করলাম। পরে স্মৃতি আপুকে বললাম যে দুলাভাইকে বলতে অফিস থেকে 15 দিনের ছুটি নিয়ে নিতে। আপু কারণ জানতে চাইলে সব বললাম। পরে আপু আর স্মৃতি আপু বলল, দেখিস যা করতে চাচ্ছিস তার বিপরীত যেন না হয়। তারপর খাওয়া শেষ করে রুমে এসে আগের ফোনটা ওপেন করলাম। দেখলাম একটা নাম্বার থেকে মেসেজ এসেছে। দেখলাম আননোন নাম্বার থেকে, আর প্রতিটি মেসেজে একটাই কথা লেখা, প্লিজ আমাকে ক্ষমা করে দাও আর ফিরে এসো প্লিজ, তোমাকে ছাড়া থাকতে পারছি না। মেসেজ দেখে বুঝলাম যে এটা নিধি পাঠিয়েছে। মেসেজ দেখা শেষ হতেই দেখি 3 হারামি চলে এসেছে। এসেই আমাকে জড়িয়ে ধরে সে কি কান্না। তারপর একটু শান্ত হয়ে সবাই জিজ্ঞাসা করলো যে আমার কি হয়েছিল আর আমি কোথায় ছিলাম। তারপর তাদের সবটা খুলে বললাম, প্লাস বিয়ের প্ল্যানটা সব বুঝিয়ে দিলাম। আর সুমনকে বললাম তার মামাকে দিয়ে 2 দিনের ভেতর পেপার রেডি করতে। 2 দিন পর পেপার চলে এলো। আমি সাইন করে নিধির কাছে পাঠিয়ে দিয়ে অফিসে চলে গেলাম। এখন অনেকটা সুস্থ, তাই অফিসে যাচ্ছি। তারপর সবার সাথে কুশল বিনিময় করে নিজের কেবিনে গিয়ে বসলাম। কম্পিউটার ওপেন করব, দেখি গত মাসে আমাদের প্রোডাক্ট কম থাকায় কোম্পানির অনেক লস হয়েছে। তাই ম্যানেজার সাহেবকে ডেকে মিটিং অ্যারেঞ্জ করতে বললাম। শ্রমিকদের সাথে 10 মিনিট পর ম্যানেজার এসে জানালেন সবাই মিটিং রুমে অপেক্ষা করছে। তাই আমি মিটিংয়ে চলে গেলাম। এদিকে ডিভোর্স পেপার হাতে পেয়ে নিধির মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে। তারপরও সে সাইন করে দিয়েছে। সে হাসপাতাল থেকে যাওয়ার পর থেকে ঠিকমতো খাওয়া দাওয়া করে না, সারাক্ষণ শুধু কান্না করে রুমের দরজা বন্ধ করে। আমি মিটিং শেষ করে বের হয়ে দেখি আপু 10টা কল
প্লাস বাবা 20টা কল দিয়েছে। ফোন সাইলেন্ট থাকায় বুঝিনি। তারপর কল ব্যাক করলাম। তারপর আপু যা বলল শুনে আমার মাথা কাজ করা বন্ধ করে দিল কিছুক্ষণের জন্য। নিধি নাকি অজ্ঞান হয়ে গেছে? হাসপাতালে নেওয়ার পর ডাক্তার জানালেন যে অতিরিক্ত কান্না আর না খাওয়ার ফলে এমন হয়েছে। আচ্ছা, এখন তোমরা কই? হাসপাতালে। তুই কি আসবি? না আপু, আমি গেলে নিধি বুঝে ফেলবে। ওকে, তাহলে তুই বাসায় চলে যা। আচ্ছা, তুই কখন আসবি? এই কিছুক্ষণ পর। তারপর কল কেটে বাসার উদ্দেশ্যে অফিস থেকে বের হয়ে মেহেদি ভাইদের কাছে চলে গেলাম আর বিয়ের সব আয়োজন তাদের করতে বললাম আর জিজ্ঞাসা করলাম যে তারা আমার উপরে হামলা করেছিল ওই দিন তাদের কোনো খোঁজ পাওয়া গেছে নাকি। তারপর তাদের সাথে কথা বলে বাসায় চলে এলাম আর বলে এলাম আগামী শুক্রবার বিয়ে, সবাই যেন চলে আসে। বাসায় এসে ফ্রেশ হয়ে নিলাম। পরে নিচে এসে দেখি সবাই চলে এসেছে। তারপর সবার সাথে কথা বলে শুক্রবারে বিয়ের দিন ঠিক করলাম আর বললাম নিধিকে বলতে যে আমি বিয়ে করতেছি। বাবাকে বললাম নিধির বাবাকে কল করে বলে দিতে আর এইবার যেন বড় ধরনের কোনো অনুষ্ঠান না করে। তারপর বাবা নিধির বাবাকে কল করে বলে দিলেন শুক্রবার বিয়ের আয়োজন করতে। আজ মঙ্গলবার, আর মাত্র 2 দিন বাকি। তারপর সবাই মিলে আড্ডা দিতে লাগলাম। সিয়াম, সুমন, শান্ত, জিনিয়াকেও কল করে বললাম কালকে চলে আসতে। তারপর সবাই রাতের খাবার খেয়ে রুমে এসে ফেসবুকে একটু লেখালেখি করলাম। আমি আবার গল্প লিখতে আর পড়তে ভীষণ ভালোবাসি। তখন আমার পেজে একটা মেসেজ আসে। এইরকম মেসেজ আগে আসেনি। মেসেজ এইরকম ছিল যে, আচ্ছা, আপনার ফোন নাম্বার কি পেতে পারি? কেন? কিছু কথা ছিল আপনার সাথে, খুবই জরুরি, আর আপনার কাছে সমাধান চাই। আপনি আপনার নাম্বার দিন, আমি কল দিচ্ছি। ওকে। তারপর একটা নাম্বার দিলাম। মেসেজ করে দেখি এটা নিধির নাম্বার, তাই আমি অন্য নাম্বার দিয়ে কল করলাম। রিসিভ করে ওপাশ থেকে, আসসালামু আলাইকুম লেখক সাহেব। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো। মনে হচ্ছে আপনার সমস্যা খুবই গুরুতর। জি, আমি কি আপনাকে কিছু বলতে পারি? জি অবশ্যই, বলুন। তারপর নিধি বলা শুরু করলো, আচ্ছা লেখক সাহেব, বলুন তো, কাউকে যদি প্রথমে ঘৃণা করে সে ক্ষেত বলে তাকে স্মার্ট বানানোর জন্য, পরে জানতে পারি যে সে ক্ষেত নয়, সে স্মার্ট বিজনেসম্যান। আমি তাকে প্রথম দেখায় ভালোবেসে ফেলি, কিন্তু যখন তা প্রকাশ করি তখন সে মনে করে যে আমি তার টাকা দেখেই তাকে ভালোবাসি। তারপর পারিবারিকভাবে আমাদের বিয়ে হয়, কিন্তু বিয়ের পরের দিনই কিছু কাজে তাকে বিদেশে যেতে হয়, আর সে আমাদের সারপ্রাইজ দেবে বলে কাউকে না বলে সে বিদেশ থেকে যেদিন আসার কথা ছিল তার আগেই চলে আসে। সেদিন তার একটা অ্যাক্সিডেন্ট হয় যা আমরা জানতাম না, আর পরে তাকে খোঁজা হয় কিন্তু পাওয়া যায়নি। জানেন, সেদিন আমার খুব কষ্ট হয়েছিল তাকে হারানোর ভয়ে। সেদিন থেকে কোনো দিন বাদ যায়নি যে তার জন্য কান্না করিনি। যেদিন তাকে খুঁজে পাওয়া যায় সেদিন খুব খুশি হয়েছিলাম তাকে দেখতে পেয়েছিলাম বলে, কিন্তু পরে জানতে পারি যে তার স্মৃতি হারিয়ে গেছে। তারপর একদিন সে তার ভাগ্নিকে নিয়ে ঘুরতে যায় আর সেখানে তার উপর হামলা হয়। মাথায় আবার আঘাত পাওয়ার ফলে স্মৃতি ফিরে আসে। আচ্ছা, আপনি এসব কথা আমাকে কেন বললেন? কারণ আজকের পর হারিয়ে যাব না ফেরার দেশে, তাই এই নিয়ে যেন একটা গল্প লেখেন, তাই আপনাকে বললাম। হয়তো কালকে আর সূর্য দেখা হবে না। কি সব আবল তাবল বলছেন? সুইসাইড করা যে পাপ, তা কি জানেন না? জানি। আচ্ছা লেখক সাহেব, বিদায় নিচ্ছি। আমার সময় মনে হয় শেষ হয়ে এসেছে, তাই বিদায় নিতে হচ্ছে। জানি আর কখনো কথা হবে না আপনার সাথে। প্লিজ এই গল্পটা লিখবেন, আমাকে কথা দিন। আমি যেন কথা বলার শক্তি হারিয়ে ফেলেছি, কিছুই মুখ দিয়ে বের হচ্ছে না। হঠাৎই দেখে নিধি আর কথা বলছে না, লাইনে আছে কিন্তু কথা বলছে না। তারপর নিধি বলে একটা চিৎকার দিলাম। আমার চিৎকার শুনে সবাই আমার ঘরে চলে এসেছে। এসে
আপু এসে জিজ্ঞেস করতেছে কি হয়েছে। আমি বললাম নিধি সুইসাইড করতে যাচ্ছে, আমাকে এখনই যেতে হবে বলে তাড়াহুড়া করে বেরিয়ে পড়লাম। রাশ ড্রাইভিং করে নিধিদের বাসায় পৌঁছালাম। কলিং বেল দেওয়ার অনেকক্ষণ পর নিধির বাবা এসে দরজা খুলে দিলেন। আমাকে চিন্তিত দেখে বললেন, কি হয়েছে বাবা, এত রাতে আমাদের বাসায়? কোনো সমস্যা হয়েছে নাকি? আঙ্কেল, নিধি কোথায়? নিধি তো উপরে, কেন, কি করছে? আমি তাড়াতাড়ি নিধির রুমে গেলাম। গিয়ে দেখি দরজা বন্ধ। অনেকবার ডাকলাম কিন্তু কোনো সাড়া শব্দ পাচ্ছি না, তাই বাধ্য হয়ে দরজা ভাঙতে হলো। ঢুকে দেখি মহারানী মহানন্দে গান শুনতেছে খাটে শুয়ে শুয়ে। তখন মাথা প্রচুর গরম হয়ে গিয়েছিল। এটা দেখে গিয়ে একটানে খাট থেকে উঠালাম আর গিয়ে দিলাম এক চড়। ওই নিজেকে কি পাইছস? হ্যাঁ, কি করলাম আমি? আর তুমি এখানে কেন? আর তোমাকে এত আপসেট দেখাচ্ছে কেন? আমাকে আপসেট দেখাচ্ছে তোর জন্য। আর আমি এখানে তোকে আমার বিয়ের দাওয়াত দিতে এসেছি। কাল আমি বিয়ে করব, দাওয়াত খেতে আসিস। হ্যাঁ, আমি আবার বিয়ে করব, আর কালকেই করব। তোকে ক্ষমা করার প্রশ্নই ওঠে না, কারণ তোর মতো অহংকারী আর দুইটা দেখিনি বলে হন হন করে বেরিয়ে এলাম। নিচে এসে আঙ্কেলকে বললাম কালকেই বিয়ের ব্যবস্থা করতে। আঙ্কেল বললেন, ঠিক আছে বাবা, তুমি যা বলবে আমি তাই করব। তারপর সেখান থেকে চলে আসি। বাসায় যাওয়ার পথে সিয়ামকে কল দিলাম। দুইবার রিং হওয়ার পর রিসিভ করলো আর ঘুম ঘুম কণ্ঠে বলল, হ্যালো, কে এত রাতে ডিস্টার্ব করতেছে? তোর বাবা তোকে কল দিয়েছে। দুঃখিত, আমার বাবা পাশের ঘরে ঘুমাচ্ছে। কুত্তা, মোবাইলের স্ক্রিনে নাম্বার দেখাস নাই? কিছুক্ষণ চুপ থেকে বললাম, হ্যাঁ দোস্ত, তোর লাইগা কি শান্তিতে ঘুমাতে পারবো না? এখন উঠে ফ্রেশ হয়ে নিচে চলে আয়, আমার বাসায় গিয়ে ঘুরতে পারবি। কি, এত রাতে কিভাবে তোর বাসায় যাব? আমি নিচে আছি, 5 মিনিটের মধ্যে আইবি, নইলে মনে কর তোর জীবনে জবা নামে কেউ ছিল না, আর থাকবেও না। না দোস্ত, এমন করিস না, আমি 2 মিনিটের মধ্যে আসতেছি। এই তো বৎসপথে এসেছি। ঠিক আছে, তাহলে জবারেও বলি কালকে আইতে। কি হলো, এটা বাসা থেকে কখন বের হইছি, কেউ তো আর কল দিল না বাসা থেকে। নিধির কি অবস্থা এটা জানার জন্য কল দিল না। দিলাম চিন্তায় ডুব। সিয়ামের ডাকে ভাবনার জগৎ থেকে ফিরে এলাম। তারপর সিয়ামকে নিয়ে বাসায় আসলাম। বাসায় আসার পরও কেউ কিছু বলল না। এর মানে কি হতে পারে বুঝলাম না। গিয়ে ফ্রেশ হয়ে এসে দেখি 2টা বাজে, তাই দিলাম এক ঘুম। ঘুমানোর আগে সিয়ামকে বললাম, শান্ত, সুমন, সিয়াম এদের বলতে যেন সকাল সকাল চলে আসে, আর শান্ত যেন জিনিয়াকে নিয়ে আসে বলে ঘুমিয়ে গেলাম। সকালে মার ডাকে ঘুম ভাঙলো। নবাবজাদা বিয়ে করতে যাবেন, আর কিছু সময় বাকি আছে, এখনো শপিং করেননি কেন? ভালো কথা, কালকে রাতে বিয়ের কথা বলতে ভুলে গেছি। কিন্তু তুমি কিভাবে জানলে? তোমাদের বলতে তো মনেই ছিল না। তোর শ্বশুর কল করে বলেছে কাল রাতে। ওহ আচ্ছা, বলে ফ্রেশ হতে চলে গেলাম। ফ্রেশ হয়ে নিচে গিয়ে দেখি সব হারামিগুলা আইসা বসছে। তারপর তাদের নিয়ে শপিং এ চলে গেলাম। যাওয়ার সময় জবার বাবাকে কল করে বললাম যে জবাকে পাঠিয়ে দিতে। এটা শুনে সিয়াম খুশিতে লাফানো শুরু করিয়া দিছে। তারপর শপিং করে বাসায় গেলাম। গিয়ে দেখি জবার বাবা মা জবাকে নিয়ে চলে এসেছে। তাদের সাথে দেখি ফয়সাল ভাইও আছে। তখন ফয়সাল ভাইয়ের সাথে কুশল বিনিময় করে রুমে গিয়ে দেখি 12টা বাজে। তারপর গোসল সেরে নিলাম। পরে মা এসে রেডি হওয়ার জন্য বলে গেল। তারপর রেডি হয়ে সবাই 1টার দিকে নিধিদের বাসায় উদ্দেশ্যে রওনা দিলাম। তারপর বিয়েটা ভালোভাবেই হয়ে গেল। এখন দাঁড়িয়ে আছি আমার রুমের সামনে, মানে বাসর ঘরের সামনে। হারামিগুলা টাকা ছাড়া ভিতরে যেতেই দিবে না, তাও আবার 50,000 টাকা দিয়ে ভিতরে যেতে হবে। যাওয়ার সময় বলল বিড়ালটা যেন মারি, কি আর করার, ভিতরে যেতে হলে দিতেই হবে, তাই দিয়ে দিলাম। পরে ভিতরে গেলাম। গিয়ে তো আমি অবাক, বউ আমার ঘোমটা খুলে বসে আছে। আমাকে দেখেই
এগিয়ে এসে সালাম করলো। আমি অবাক হয়ে তাকিয়ে আছি। সে আমাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে বলল, কি জানাবো, এভাবে তাকিয়ে আছেন কেন? আমি সব জানি, আর এটাও জানি। আর তুমি কি মনে করছো আমি তোমার ফোন নাম্বারটা একটা সেভ কইরা রাখছি? তোমার সব নাম্বার আমার ফোনে সেভ করা। যখন দেখি তুমি কল দিছো তখন আমি সুসাইডের কথা বলি। ও, তাহলে সব যখন জেনেই গেছো, তাহলে বাকি কাজ করে ফেলি। এই না না না, কোনো দুষ্টুমি না। কে শুনে কার কথা? আমার ঠোঁট ডুবিয়ে দিলাম নিধির ঠোঁটে। বাকিটা ইতিহাস। এভাবেই পূর্ণতা পেল আরেকটা ভালোবাসার গল্প। সবশেষে ভিডিওটি যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে, তাহলে আর দেরি না করে এক্ষুনি ভিডিওতে একটি লাইক দিয়ে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন।